এই গল্প এখানেই শেষ হতে পারত। কিন্তু জীবন তো আর থেমে থাকে না। আরও অনেক ঘটনা ঘটেছে আমাদের জীবনে। অর্ক যখন 10 বছর বয়সে পৌঁছাল তখন তার ক্ষমতা আরও শক্তিশালী হয়ে উঠল। এখন সে শুধু শারীরিক রোগই সারাতে পারে না, মানসিক রোগও সারাতে পারে। এমনকি সে মৃত গাছপালাকেও জীবিত করতে পারে। একদিন আমাদের বাগানের একটা আমগাছ মরে গিয়েছিল। অর্ক তার হাত দিয়ে গাছটা স্পর্শ করল। কয়েক মিনিটের মধ্যে গাছে নতুন পাতা গজাতে লাগল। আমি আর রাহুল এই দৃশ্য দেখে অভিভূত হয়ে গেলাম। অর্কের ক্ষমতা আমাদের কল্পনার চেয়েও বেশি। কিন্তু এর কিছুদিন পরই একটা বিপদের সংকেত পেলাম। রাহুল স্বপ্নে দেখল যে আমাদের এলাকায় একটা অদ্ভুত রোগ ছড়াবে। যারা এই রোগে আক্রান্ত হবে তারা ধীরে ধীরে তাদের স্মৃতিশক্তি হারিয়ে ফেলবে। কখন এই রোগ আসবে আমি জানতে চাইলাম। আর মাত্র 1 মাস পর। আর এই রোগের কোনো ওষুধ নেই। সাধারণ ডাক্তাররা এর চিকিৎসা করতে পারবে না। আমি বুঝলাম এটা এমন একটা বিপদ যার জন্য আমাদের বিশেষ ক্ষমতার প্রয়োজন হবে। আমরা প্রস্তুতি নিতে লাগলাম। অর্ক তার নিরাময় ক্ষমতা আরও শক্তিশালী করার চেষ্টা করতে লাগল। রাহুল স্বপ্নে দেখার চেষ্টা করতে লাগল যে কিভাবে এই রোগ সারানো যেতে পারে। আর আমি মানুষের সাথে কথা বলে বোঝার চেষ্টা করতে লাগলাম যে কারা এই রোগে বেশি আক্রান্ত হবে। 1 মাস পর সত্যিই সেই রোগ আসল। প্রথমে কয়েকজন মানুষ আক্রান্ত হল। তারপর ধীরে ধীরে আরও অনেকে। আক্রান্ত মানুষেরা প্রথমে ছোট ছোট জিনিস ভুলে যেতে লাগল। তারপর বড় বড় ঘটনা। শেষে নিজের নাম পর্যন্ত ভুলে গেল। ডাক্তাররা কিছুই করতে পারছিলেন না। হাসপাতালগুলো রোগীতে ভর্তি হয়ে গেল। আমরা কাজ শুরু করলাম। অর্ক আক্রান্ত রোগীদের একের পর এক সারিয়ে তুলতে লাগল। কিন্তু রোগীর সংখ্যা এত বেশি যে একা অর্কের পক্ষে সবাইকে সারানো সম্ভব হচ্ছিল না। তখন আমি একটা উপায় চিন্তা করলাম। আমি যদি প্রতিটি আক্রান্ত ব্যক্তির পরিবারের সাথে কথা বলি তাহলে তাদের মানসিক শক্তি বাড়াতে পারি। যার ফলে তারা তাদের প্রিয়জনকে সুস্থ করতে সাহায্য করতে পারবে। আমি সেই কাজ শুরু করলাম। প্রতিটি পরিবারের সাথে কথা বলে তাদের ভালোবাসার শক্তি জাগিয়ে তুললাম। আর দেখলাম সত্যিই অনেক রোগী দ্রুত সুস্থ হয়ে উঠছে। রাহুল তার স্বপ্নের মাধ্যমে বুঝতে পারছিল কোন রোগী কতটা খারাপ অবস্থায় আছে। ফলে আমরা সবচেয়ে গুরুতর রোগীদের ঘুমের ওষুধ খাওয়ানোর সময় ছেলে আমার হাত ধরে বলল এমন কথা যা আমার নিদ্রা হারাম করে দিল। ছেলে কয়েকদিন ধরে ঠিকমতো ঘুমাতে পারছিল না। ডাক্তার ঘুমের ওষুধ দিয়েছেন। রাতে ওষুধ খাওয়ানোর জন্য তার ঘরে গেলাম। টেবিল ল্যাম্পের আবছা আলো, সে বিছানায় শুয়ে। ওষুধ এনে দিলাম। পানি খেতে গিয়ে সে আমার হাত ধরে ফেল। মা, এই ওষুধ কি আমার স্বপ্ন নিয়ন্ত্রণ করে? আমি বললাম, কেন? সে বলল, কারণ আমি প্রতি রাতে তোমাকে নিয়ে স্বপ্ন দেখি। আমি অবাক হয়ে তাকালাম। কেমন স্বপ্ন? জিজ্ঞেস করলাম। রুমের অন্ধকারে তার কণ্ঠস্বর কাঁপছিল, তুমি আর আমি। স্বামী স্ত্রী হিসেবে ওষুধের গ্লাস আমার হাত থেকে পড়ে যেতে যেতে থেমে গেল। মা, আমি জানি এটা ভুল, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। বিছানার পাশে বসে সে আমার দিকে তাকিয়ে বলল, স্বপ্নে আমরা সুখী, বাস্তবেও কি পারব না? আমি উঠে যেতে চাইলাম। সে আমার শাড়ির আঁচল ধরে ফেল। মা, তুমি আমাকে বিয়ে করো। ঘুমের ওষুধের মতো আমার চেতনাও ঝাপসা হয়ে আসছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম সোমা দেবী। আমার বয়স 41 বছর। আমার স্বামীর নাম কৌশিক দেবী, বয়স 44 বছর। আমাদের 2 সন্তান, রাহুল আর পূর্ণিমা। রাহুল 20 বছর বয়সী, ভার্সিটিতে পড়ে। পূর্ণিমা 13 বছর বয়সী, হাই স্কুলে যায়। আজ যে গল্পটি বলতে যাচ্ছি সেটা আমার জীবনের সবচেয়ে রহস্যময় ও রোমাঞ্চকর অভিজ্ঞতা। এমন কিছু ঘটেছিল যা আমি আগে কখনো কল্পনাও করতে পারিনি। সেই রাতে রাহুলের কথা শুনে আমার মাথায় যেন বজ্রপাত হল। আমি দ্রুত তার ঘর থেকে বেরিয়ে এলাম। করিডোরে দাঁড়িয়ে থেকে ভাবলাম, এটা কি হচ্ছে? আমার ছেলে কেন এমন কথা বলছে? পরের দিন সকালে আমি রাহুলের সাথে কথা বলার চেষ্টা করলাম। কিন্তু সে যেন রাতের সেই কথাগুলো একেবারেই ভুলে গেছে। স্বাভাবিকভাবেই আমাকে মা বলে ডাকছে, কোনো অদ্ভুত আচরণ নেই। আমি ভাবলাম হয়তো ঘুমের ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া। কিন্তু পরবর্তী কয়েকদিনে যা ঘটল তা আমাকে সম্পূর্ণ হতবাক করে দিল।
3 দিন পর আবার রাতে রাহুলের ঘরে ওষুধ দিতে গেলাম। এবারও সে আমার হাত ধরে একই ধরনের কথা বলতে লাগল। মা, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারি না। আমরা কেন একসাথে থাকতে পারি না? আমি বুঝতে পারলাম, এটা শুধু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া নয়। কিছু একটা গভীর সমস্যা আছে। পরের দিন আমি কৌশিকের সাথে এ নিয়ে কথা বললাম। কিন্তু সে বিষয়টাকে হালকাভাবে নিল। বাচ্চা ছেলে কিছু অদ্ভুত স্বপ্ন দেখছে। বড় হলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমার মন বলছিল এটা কোনো সাধারণ বিষয় নয়। 1 সপ্তাহ পর রাতে আমি রাহুলের ঘরে গিয়ে দেখি সে জেগে বসে আছে। টেবিল ল্যাম্পের নিচে কোনো একটা বই পড়ছে। আমি কাছে গিয়ে দেখি সেটা কোনো সাধারণ বই নয়। একটা পুরানো চামড়ার বাঁধানো ডায়েরি। পাতাগুলো হলুদ হয়ে গেছে সময়ের সাথে। রাহুল, এটা কোথায় পেলে? আমি জিজ্ঞেস করলাম। সে চমকে ওঠে। মা, তুমি এসেছ? এই ডায়েরিটা আমি আমাদের পুরানো ট্রাঙ্কে পেয়েছি। এটা দাদির লেখাগু। দাদি মানে আমার শাশুড়ি। তিনি 15 বছর আগে মারা গেছেন। আমি ডায়েরিটা হাতে নিয়ে পাতা উল্টাতে লাগলাম। অদ্ভুত সব লেখা। কিছু বাংলায়, কিছু সংস্কৃতে। কিছু কিছু শব্দ আমি চিনতেই পারছি না। তুমি এটা পড়তে পারো? আমি রাহুলকে জিজ্ঞেস করলাম। হ্যাঁ মা, অদ্ভুত ব্যাপার। যখন আমি এই ডায়েরি হাতে নিই তখন সব লেখা আমার পরিষ্কার বুঝতে পারি। এমনকি সংস্কৃতের অংশটুকুও। আমি আরও অবাক হলাম। রাহুল তো সংস্কৃত জানে না। তাহলে কিভাবে পড়ছে? এখানে কি লেখা আছে? আমি জানতে চাইলাম। রাহুল একটা পাতা খুলে বলল, দাদি লিখেছেন যে আমাদের পরিবারে একটা বিশেষ ক্ষমতা আছে। প্রতি 3 প্রজন্মে একবার একজন জন্মায় যে অন্যদের স্বপ্ন নিয়ন্ত্রণ করতে পারে। এমনকি অন্যদের চিন্তাভাবনাও প্রভাবিত করতে পারে কি? আমার গা শিউরে উঠল। তার মানে? দাদি লিখেছেন এই ক্ষমতা যার আছে সে জানেও না যে সে এটা ব্যবহার করছে। এটা তার অবচেতন মন থেকে আসে। যখন সে কাউকে খুব ভালোবাসে বা কারও প্রতি তীব্র আকর্ষণ অনুভব করে, তখন এই ক্ষমতা সক্রিয় হয় গে। আমি বুঝতে পারলাম রাহুল হয়তো অজান্তেই আমার স্বপ্ন ও চিন্তাভাবনা প্রভাবিত করছে। কিন্তু কেন আমাকে নিয়ে? এর উত্তর পেতে আমি ডায়েরিটা আরও পড়তে লাগলাম। পরের পাতায় আরও চমকপ্রদ তথ্য। দাদি লিখেছেন এই ক্ষমতার অধিকারী ব্যক্তি সবসময় তার মায়ের প্রতি বিশেষ আকর্ষণ অনুভব করে। এটা প্রাকৃতিক নিয়ম। কারণ মা হচ্ছেন তার সবচেয়ে কাছের মানুষ। এই আকর্ষণ রোমান্টিক নয়, বরং আধ্যাত্মিক। কিন্তু অনভিজ্ঞ মনে এটা রোমান্টিক ভালোবাসা হিসেবে প্রকাশ পায়। আমি একটু স্বস্তি পেলাম। তাহলে রাহুলের এই আচরণ কোনো অস্বাভাবিক যৌন আকর্ষণ নয়। এটা তার অজানা ক্ষমতার প্রভাব। কিন্তু পরবর্তী অংশ পড়ে আমার রক্ত শীতল হয়ে গেল। দাদি লিখেছেন এই ক্ষমতা যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ না করা হয় তাহলে এটা ধীরে ধীরে মায়ের মানসিক স্বাস্থ্য নষ্ট করে দেয়া। মা ধীরে ধীরে তার নিজের পরিচয় হারিয়ে ফেলেন। তিনি শুধুমাত্র ছেলের ইচ্ছা অনুযায়ী চিন্তা করতে শুরু করেন। আর যদি এই প্রক্রিয়া চলতেই থাকে তাহলে শেষ পর্যন্ত মা তার সন্তানকে স্বামীর মতো ভালোবাসতে শুরু করেন। এটা একটা ভয়ঙ্কর অভিশাপ। আমি ভয়ে কাঁপতে লাগলাম। তাহলে কি আমি ধীরে ধীরে এই অভিশাপের শিকার হচ্ছি? গত কয়েকদিনে আমি কি রাহুলকে নিয়ে অদ্ভুত চিন্তাভাবনা করেছি? আমি নিজেকে প্রশ্ন করলাম। হ্যাঁ, সত্যিই কিছু অদ্ভুত অনুভূতি হয়েছে। কয়েকবার রাহুলকে দেখে আমার মনে হয়েছে সে কত সুন্দর, কত পরিণত হয়ে গেছে। এমনকি একদিন স্বপ্নে দেখেছি আমি আর রাহুল কোথাও ভ্রমণে গেছি, শুধু আমরা দুজন। মা, তুমি কি ভাবছ? রাহুলের কণ্ঠস্বর শুনে আমি চমকে উঠলাম। কিছু না বাবা। এই ডায়েরিতে আর কি লেখা আছে? রাহুল পাতা উল্টাতে লাগল। দাদি লিখেছেন এই অভিশাপ থেকে মুক্তির উপায় আছে। কিন্তু সেটা খুবই কঠিন। কি উপায়? যার এই ক্ষমতা আছে তাকে তার প্রকৃত ভালোবাসা খুঁজে বের করতে হবে। যাকে সে সত্যিকারের ভালোবাসে তার সাথে মিলিত হতে হবে। তাহলেই এই ক্ষমতা মায়ের উপর থেকে সরে যাবে এবং সে তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। কিন্তু এই প্রক্রিয়ার একটা নির্দিষ্ট সময়সীমা আছে। যদি 21 দিনের মধ্যে এই ক্ষমতার অধিকারী তার প্রকৃত ভালোবাসা খুঁজে না পায় তাহলে তার মা চিরকালের জন্য এই অভিশাপের বশীভূত হয়ে যাবে। আমি গুনে দেখলাম। রাহুল প্রথম অদ্ভুত আচরণ করেছে আজ থেকে 18 দিন আগে। তার মানে আমার হাতে আর মাত্র 3 দিন সময়। রাহুল, তুমি কি কাউকে ভালোবাসো? আমি সরাসরি জিজ্ঞেস করলাম। সে একটু লজ্জা পেল। মা, আমি জানি না।
আমার কলেজে একটা মেয়ে আছে, তানিয়া। সে খুব সুন্দর, কিন্তু আমি তার সাথে কখনো কথা বলার সাহস পাই না গে। কেন? তুমি তো বেশ সাহসী ছেলে গে। মা, তানিয়া অন্যরকম। সে খুব মেধাবী, সুন্দরী। আমি যদি তার কাছে প্রস্তাব দিই আর সে না বলে দেয়? আমি বুঝলাম রাহুলের মধ্যে আত্মবিশ্বাসের অভাব আছে। এই কারণেই সে তার প্রকৃত ভালোবাসার কাছে যেতে পারছে না। আর এদিকে আমি ধীরে ধীরে অভিশাপের শিকার হচ্ছি। পরের দিন সকালে আমি একটা পরিকল্পনা করলাম। আমি রাহুলকে বললাম, তুমি তানিয়াকে আমাদের বাড়িতে নিয়ে আসো। আমি তার সাথে কথা বলব। মা, এটা কি বলছ? তানিয়া আমাকে চেনেই না গে। তাহলে প্রথমে তার সাথে পরিচয় করো। তারপর বলো তোমার মা তাকে বাড়িতে খেতে নিমন্ত্রণ করেছেন গু। রাহুল অনিচ্ছায় রাজি হল। সেদিন বিকেলে সে কলেজ থেকে এসে বলল, মা, আমি তানিয়ার সাথে কথা বলেছি। সে রাজি হয়েছে কালকে বিকেলে আসতে গু। আমি খুশি হলাম। কিন্তু সেই রাতে আমার আবার অদ্ভুত স্বপ্ন হল। স্বপ্নে দেখলাম আমি আর রাহুল সমুদ্র সৈকতে হাঁটছি, হাত ধরে ধরে, যেন আমরা প্রেমিক প্রেমিকা। ঘুম ভেঙে গেলে আমি বুঝলাম অভিশাপ আরও শক্তিশালী হচ্ছে। এখন আমার স্বপ্নেও রাহুল এসে যাচ্ছে। পরের দিন বিকেলে তানিয়া এলো। সুন্দরী মেয়ে, খুবই ভদ্র। আমি তার সাথে অনেক কথা বললাম। বুঝতে পারলাম মেয়েটি সত্যিই খুব ভালো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল সেও রাহুলকে পছন্দ করে। কিন্তু তানিয়াও ভাবছে রাহুল হয়তো তাকে পছন্দ করে না। আমি বুঝলাম এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। দুজনেই দুজনকে পছন্দ করে, কিন্তু কেউই সেটা প্রকাশ করতে পারছে না। তানিয়া চলে যাওয়ার পর আমি রাহুলকে সব খুলে বললাম। তানিয়া তোমাকে পছন্দ করে, কিন্তু সে ভাবছে তুমি তাকে পছন্দ করো না গি। রাহুলের মুখ উজ্জ্বল হয়ে উঠল। সত্যিই মা? হ্যাঁ। তুমি কাল তার কাছে প্রপোজ করো। সেই রাতে আমি দাদির ডায়েরিটা আরও পড়লাম। সেখানে লেখা ছিল, যখন ক্ষমতার অধিকারী তার প্রকৃত ভালোবাসার কাছে প্রস্তাব দেয়, ঠিক সেই মুহূর্তে মায়ের উপর থেকে অভিশাপ উঠে যায়। মা তার স্বাভাবিক চেতনা ফিরে পায়। পরের দিন বিকেলে রাহুল তানিয়ার কাছে প্রস্তাব দিল। তানিয়া রাজি হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে আমি একটা অদ্ভুত অনুভূতি পেলাম। যেন আমার মাথা থেকে একটা ভারী পাথর সরে গেছে। আমার চিন্তাভাবনা হঠাৎ পরিষ্কার হয়ে গেল। আমি বুঝলাম গত কয়েকদিনে আমার মধ্যে যে অদ্ভুত অনুভূতিগুলো হয়েছিল সেগুলো আসলে আমার নিজের চিন্তাভাবনা ছিল না। সেগুলো ছিল রাহুলের অবচেতন ক্ষমতার প্রভাব। এখন আমি আবার স্বাভাবিক মা হয়ে উঠেছি। রাহুলকে দেখে আবার শুধুমাত্র মায়ের ভালোবাসা অনুভব করছি। আর কোনো অদ্ভুত চিন্তাভাবনা নেই। কিন্তু আমার কৌতূহল থেকে গেল। দাদি কিভাবে এসব জানতেন? আমি ডায়েরির শেষের দিকের পাতাগুলো পড়লাম। সেখানে দাদির নিজের অভিজ্ঞতার কথা লেখা। দাদিও একই সমস্যার সম্মুখীন হয়েছিলেন। তার ছেলে মানে রাহুলের বাবা কৌশিকেরও এই ক্ষমতা ছিল। কিন্তু দাদি সময়মতো এর সমাধান বের করতে পারেননি। দাদি লিখেছেন, আমি ২১ দিনের মধ্যে কৌশিকের বিয়ের ব্যবস্থা করতে পারিনি। ফলে আমি ৭ বছর এই অভিশাপের বশীভূত ছিলাম। ৭ বছর ধরে আমি কৌশিককে স্বামীর মতো ভালোবেসেছি। এটা ছিল আমার জীবনের সবচেয়ে কষ্টকর সময়। অবশেষে যখন কৌশিকের বিয়ে হল তখন আমি মুক্তি পেলাম। কিন্তু ততক্ষণে আমার মানসিক অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। আমার স্বামীর সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল। আমি অনেক পাপবোধে ভুগেছি। আমি বুঝলাম আমি কত ভাগ্যবতী যে সময়মতো এর সমাধান করতে পেরেছি। ৩ মাস পর রাহুল আর তানিয়ার বিয়ে হল। সেদিন বিয়ের অনুষ্ঠানে আমি দাদির ডায়েরিটা পুড়িয়ে দিলাম। আমি চাইনি এই অভিশাপের কথা ভবিষ্যৎ প্রজন্ম জানুক। কিন্তু আমি জানি ৩ প্রজন্ম পর আবার কেউ একজন এই ক্ষমতা নিয়ে জন্মাবে। হয়তো রাহুলের ছেলের ছেলে। আমি শুধু প্রার্থনা করি সেই সময় যেন তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে। আজ রাহুল আর তানিয়ার একটি ছেলে হয়েছে। নাম রেখেছি অর্ক। ছোট্ট অর্ক যখন আমার কোলে থাকে আমি তার চোখের দিকে তাকাই। এই নিষ্পাপ শিশুর মধ্যে কি সেই বিশেষ ক্ষমতা আছে? নাকি তা পরবর্তী প্রজন্মে প্রকাশ পাবে? কিন্তু আমি আর ভাবি না। আমি জানি প্রতিটি অভিশাপের একটা সমাধান আছে। এবং সেই সমাধান হচ্ছে সত্যিকারের ভালোবাসা। যতক্ষণ পৃথিবীতে ভালোবাসা থাকবে ততক্ষণ কোনো অভিশাপই চিরস্থায়ী হতে পারে না। কিন্তু আমার গল্প এখানেই শেষ নয়। একদিন তানিয়া আমার কাছে এসে বলল, মা, আমি রাহুলের মধ্যে একটা অদ্ভুত ক্ষমতা দেখতে পাচ্ছি।
সে যা যা স্বপ্ন দেখে সেগুলো অনেক সময় বাস্তবে ঘটে যায়। আমি চমকে উঠলাম। তাহলে কি রাহুলের ক্ষমতা এখনো আছে? আমি ভেবেছিলাম বিয়ের পর এটা চলে যাবে। কেমন স্বপ্ন? আমি জানতে চাইলাম। গত সপ্তাহে সে স্বপ্ন দেখেছিল যে তার কলেজের বন্ধু ঋতিক একটা অ্যাক্সিডেন্ট করবে। পরের দিন সত্যিই ঋতিক অ্যাক্সিডেন্ট করেছে। আর এর আগে সে স্বপ্ন দেখেছিল যে আমাদের পাড়ার রহিম চাচার দোকানে চুরি হবে। সেটাও হয়েছে। আমি বুঝলাম রাহুলের ক্ষমতা শুধু মানুষের চিন্তাভাবনা প্রভাবিত করা পর্যন্ত সীমাবদ্ধ নয়। সে ভবিষ্যতও দেখতে পায়। আমি আবার দাদির ডায়েরির কথা ভাবলাম। হায়, সেটা তো পুড়িয়ে দিয়েছি। এখন আর জানার উপায় নেই যে এই ক্ষমতার আরও কি কি দিক আছে। কিন্তু তানিয়া আরও একটা কথা বলল যা আমাকে গভীর চিন্তায় ফেলে দিল। মা, রাহুল বলেছে যে সে স্বপ্নে একটা পুরানো বাড়ি দেখে। সেই বাড়িতে অনেক গুপ্তধন আছে। সে বারবার একই স্বপ্ন দেখছে। কোথায় সেই বাড়ি? রাহুল বলেছে এটা আমাদের গ্রামের বাড়ির কাছেই কোথাও। একটা পুরানো পরিত্যক্ত বাড়ি। আমার মনে পড়ে গেল। আমাদের গ্রামে সত্যিই একটা পুরানো পরিত্যক্ত বাড়ি আছে। সেটা আমার দাদার জমানার। মানুষজন বলে সেই বাড়িতে ভূত আছে। কেউ সেদিকে যায় না। রাহুল ঠিক কী দেখে স্বপ্নে? আমি জানতে চাইলাম। সে বলেছে স্বপ্নে দেখে যে সেই বাড়ির মেঝের নিচে একটা গোপন কক্ষ আছে। সেখানে অনেক সোনাদানা আর পুরানো নথিপত্র রাখা আছে। আমার কৌতূহল বেড়ে গেল। যদি রাহুলের অন্যান্য স্বপ্ন সত্যি হয়ে থাকে তাহলে এটাও সত্যি হতে পারে। পরের সপ্তাহে আমরা সবাই মিলে গ্রামের বাড়িতে গেলাম। রাহুল, তানিয়া, ছোট অর্ক আর আমি। কৌশিক অফিসের কাজে ব্যস্ত ছিল, তাই আসতে পারেনি। গ্রামে পৌঁছানোর পর রাহুল আমাদের সেই পুরানো বাড়িটা দেখাল। সত্যিই খুব পুরানো। দেয়ালে শ্যাওলা ধরেছে। ছাদ জায়গায় জায়গায় ভেঙে পড়েছে। মা, ঠিক এই বাড়িটাই আমি স্বপ্নে দেখি। রাহুল বলল। আমরা বাড়িটার ভিতরে ঢুকলাম। ভিতরে কিছু পুরানো আসবাবপত্র পড়ে আছে। মাকসার জাল সব জায়গায়। রাহুল একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে মেঝের দিকে তাকাল। এই জায়গাটায়। এখানেই স্বপ্নে দেখি গোপন কক্ষের প্রবেশপথ। আমরা সেই জায়গার মেঝে পরীক্ষা করলাম। দেখলাম একটা অংশ অন্য অংশের চেয়ে একটু আলাদা। যেন নিচে ফাঁকা জায়গা আছে। গ্রাম থেকে কয়েকজন লোক ডেকে এনে সেই জায়গা খোঁড়ানো শুরু করলাম। প্রায় ৩ ফুট খোঁড়ার পর একটা কাঠের ঢাকনা পেলাম। ঢাকনা সরানোর পর দেখি সত্যিই নিচে একটা গোপন কক্ষ। সিঁড়ি দিয়ে নামার ব্যবস্থা আছে। আমরা টর্চ নিয়ে নিচে নামলাম। কি দেখি? পুরো কক্ষটা ভর্তি সোনার গয়না, পুরানো মুদ্রা আর নানান ধরনের মূল্যবান জিনিস। একপাশে অনেকগুলো পুরানো বই আর নথিপত্র। এটা কার সম্পত্তি হতে পারে? তানিয়া জিজ্ঞেস করল। আমি সেই নথিপত্রগুলো দেখলাম। সবই পুরানো বাংলায় লেখা। কিছু কিছু পড়তে পারলাম। বুঝলাম এগুলো আমাদেরই পূর্বপুরুষদের সম্পত্তি। কোনো এক সময়ে তারা এসব লুকিয়ে রেখেছিলেন। একটা কাগজে লেখা ছিল, যদি আমাদের বংশে কেউ বিশেষ ক্ষমতার অধিকারী হয় তাহলে সেই এই ধনসম্পদের প্রকৃত উত্তরাধিকারী। কারণ শুধুমাত্র বিশেষ ক্ষমতার মাধ্যমেই এই গুপ্তধনের সন্ধান পাওয়া সম্ভব। আমি বুঝলাম রাহুল তার ক্ষমতার কারণেই এই ধনসম্পদের সন্ধান পেয়েছে। এটা আমাদের পারিবারিক সম্পত্তি। সেই গুপ্তধন পেয়ে আমাদের আর্থিক অবস্থা অনেক ভালো হয়ে গেল। রাহুল একটা ভালো ব্যবসা শুরু করল। তানিয়া তার পড়াশোনা চালিয়ে যেতে পারল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রাহুল তার ক্ষমতা এখন ভালো কাজে ব্যবহার করতে শিখেছে। সে স্বপ্নে দেখে কোথায় বিপদ হতে পারে, তারপর সেই বিপদ থেকে মানুষদের সাবধান করে দেয়। একবার সে স্বপ্ন দেখল আমাদের এলাকায় বন্যা হবে। আমরা সবাইকে আগে থেকেই সাবধান করে দিলাম। ফলে অনেক মানুষের জীবন বেঁচে গেল। আরেকবার সে স্বপ্ন দেখল একটা বাড়িতে আগুন লাগবে। আমরা আগে থেকেই ফায়ার ব্রিগেডকে খবর দিয়ে রাখলাম। ফলে আগুন লাগার সাথে সাথেই তারা পৌঁছে গিয়ে বড় ক্ষয়ক্ষতি রোধ করতে পারল। এভাবে রাহুল তার ক্ষমতা মানুষের কল্যাণে ব্যবহার করতে লাগল। আর আমি বুঝলাম এই ক্ষমতা আসলে অভিশাপ নয়, বরং একটা আশীর্বাদ। শুধু সেটা সঠিকভাবে ব্যবহার করতে জানতে হয়। কিন্তু একদিন রাহুল একটা অদ্ভুত স্বপ্ন দেখল। সে আমাকে বলল, মা, আমি স্বপ্নে দেখেছি যে আমাদের পরিবারে আরেকটা বিশেষ ক্ষমতার মানুষ আছেন। সেটা তুমি। আমি অবাক হলাম। আমার কি ক্ষমতা থাকতে পারে? মা, তোমার ক্ষমতা হচ্ছে মানুষের মনের কথা বোঝা। তুমি যখন কারো সাথে কথা বলো তুমি তার মনের গভীরের কথা বুঝতে পারো।
এমনকি সে যে কথা বলছে না সেটাও তুমি জানো গো। আমি ভাবলাম, সত্যিই তো, আমি সবসময় মানুষের মনের কথা ভালো বুঝতে পারি। যখন কেউ মিথ্যা বলে আমি টের পাই। যখন কেউ কষ্ট পায় আমি বুঝতে পারি সে কি চিন্তা করছে। তাহলে আমাদের পরিবারে দুজনেরই বিশেষ ক্ষমতা আছে? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ মা। আর আমি স্বপ্নে দেখেছি যে অর্কেরও ভবিষ্যতে একটা ক্ষমতা প্রকাশ পাবে। সে মানুষের রোগ নিরাময় করতে পারবে গি। আমি বুঝলাম আমাদের পরিবারটা আসলে খুবই বিশেষ। আমাদের প্রত্যেকের আলাদা আলাদা ক্ষমতা আছে। কয়েক বছর পর সত্যিই অর্কের মধ্যে অদ্ভুত ক্ষমতা প্রকাশ পেল। সে যখন কারো হাত স্পর্শ করে তার রোগ ভালো হয়ে যায়। প্রথমে আমরা বিশ্বাস করিনি। কিন্তু পরে দেখলাম সত্যিই সে অনেক মানুষের রোগ সারিয়ে দিতে পারে। একদিন আমাদের পাড়ার এক বৃদ্ধ মানুষ খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। ডাক্তাররা বলেছিলেন আর কিছু করার নেই। অর্ক তার হাত ধরে বসে রইল কিছুক্ষণ। পরের দিন দেখি বৃদ্ধ মানুষটি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। এভাবে আমাদের পরিবার একটা অদ্ভুত পরিবারে পরিণত হল। আমরা তিনজনের তিন রকম ক্ষমতা। রাহুল ভবিষ্যৎ দেখতে পায়, আমি মানুষের মনের কথা বুঝি, আর অর্ক রোগ সারাতে পারে। কিন্তু আমরা এই ক্ষমতাগুলো গোপনে রেখে মানুষের সেবায় ব্যবহার করতে লাগলাম, যাতে কেউ আমাদের নিয়ে অদ্ভুত চিন্তাভাবনা না করে। একদিন তানিয়া আমাকে বলল, মা, আমার মনে হয় আমাদের পরিবারের এই বিশেষত্বের কোনো বিশেষ উদ্দেশ্য আছে গিউ। কী রকম উদ্দেশ্য? হয়তো আমাদের মানুষের সেবা করার জন্যই এই ক্ষমতাগুলো দেওয়া হয়েছে, যাতে আমরা মানুষের কল্যাণ করতে পারি। আমি তানিয়ার কথায় সহমত হলাম। সত্যিই, আমরা যখন আমাদের ক্ষমতাগুলো মানুষের সেবায় ব্যবহার করি তখন খুব শান্তি পাই। এখন আমাদের বাড়িতে প্রতিদিন অনেক মানুষ আসে। কেউ আসে রাহুলের কাছে ভবিষ্যতের কথা জানতে, কেউ আসে আমার কাছে মনের কথা বলতে, আর কেউ আসে অর্কের কাছে রোগ সারাতে। আমরা কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নিই না, শুধু মানুষের সেবা করি। এটাই আমাদের জীবনের উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। কিন্তু একদিন এক অদ্ভুত ঘটনা ঘটল। আমাদের বাড়িতে এক বিদেশি লোক এসেছিল। সে বলল সে একজন গবেষক। সে বিশেষ ক্ষমতাসম্পন্ন মানুষদের নিয়ে গবেষণা করে। সে আমাদের সাথে অনেক কথা বলল। তারপর বলল, আপনাদের মতো পরিবার পৃথিবীতে খুব কমই আছে। আপনারা খুবই বিরলগু। কেন? আমি জিজ্ঞেস করলাম। কারণ সাধারণত একটা পরিবারে একজনের এই ধরনের ক্ষমতা থাকে। কিন্তু আপনাদের পরিবারে তিনজনেরই আলাদা আলাদা ক্ষমতা। এটা অত্যন্ত বিরলগু। সে আরও বলল, আমি পৃথিবীর বিভিন্ন দেশে এরকম পরিবারের খোঁজ করছি। আজ পর্যন্ত মাত্র 5টি পরিবার পেয়েছি গি। অন্যগুলো কোথায়? রাহুল জানতে চাইল। একটা জাপানে, একটা আমেরিকায়, একটা ব্রাজিলে, আরেকটা রাশিয়ায়। আর এখন আপনারা বাংলাদেশে গু। গবেষক আমাদের বলল যে এরকম পরিবারগুলোর মধ্যে একটা সংযোগ আছে। যখন পৃথিবীতে কোনো বড় বিপদ আসে তখন এই পরিবারগুলোর ক্ষমতা আরও বেড়ে যায়। আর তারা সবাই মিলে সেই বিপদ মোকাবেলা করে। কী ধরনের বিপদ? আমি জানতে চাইলাম। প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, যুদ্ধ। এরকম বড় বিপদের সময় আপনাদের মতো পরিবারগুলো মানুষকে সাহায্য করে গি। গবেষক চলে যাওয়ার পর আমরা তার কথা নিয়ে অনেক ভাবলাম। সত্যিই কি আমাদের কোনো বিশেষ দায়িত্ব আছে? কয়েক মাস পর আমাদের দেশে একটা বড় বন্যা হল। হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হল। আমরা সবাই মিলে ত্রাণকাজে নেমে পড়লাম। রাহুল তার ক্ষমতা দিয়ে বুঝতে পারছিল কোথায় কোথায় মানুষ আটকা পড়ে আছে। আমি মানুষের মনের কথা বুঝে তাদের মানসিক সাহায্য করছিলাম। আর অর্ক অসুস্থ মানুষদের সারিয়ে তুলছিল। সেই সময় আমি বুঝলাম সত্যিই আমাদের একটা বিশেষ দায়িত্ব আছে। আমাদের ক্ষমতাগুলো শুধু আমাদের নিজেদের জন্য নয়, বরং সমগ্র মানবজাতির কল্যাণের জন্য। এই গল্প এখানেই শেষ হতে পারত। কিন্তু জীবন তো আর থেমে থাকে না। আরও অনেক ঘটনা ঘটেছে আমাদের জীবনে। নূরের আলো, একটি সম্পূর্ণ ইসলামিক কাহিনী। প্রথম অধ্যায়, শুরুর গল্প। মধ্যযুগের বাগদাদ শহরে হাসান নামে এক যুবক বাস করত। তার বাবা ছিলেন একজন বিখ্যাত আলেম এবং মা ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ। কিন্তু হাসান ছিল সম্পূর্ণ বিপরীত। সে দিনরাত বন্ধুদের সাথে আমোদ প্রমোদে মত্ত থাকত, নামাজ পড়ত না, কোরআন তেলাওয়াত করত না। হাসানের বাবা আবদুল্লাহ ছিলেন বাগদাদের একজন প্রসিদ্ধ ইমাম। প্রতিদিন সকালে ফজরের নামাজের পর তিনি তার ছেলের জন্য দোয়া করতেন। তার চোখে অশ্রু গড়িয়ে পড়ত যখন তিনি দেখতেন হাসান রাতের পর রাত বাড়ি ফিরছে না।
হে আল্লাহ, আমার ছেলেকে হেদায়েত দান করুন। তিনি প্রতিদিন কাঁদতে কাঁদতে দোয়া করতেন। হাসানের মা আমিনা প্রতি রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে তার ছেলের জন্য দোয়া করতেন। তার হৃদয় ভেঙে যেত যখন দেখতেন হাসান মসজিদে আসে না, বরং খারাপ সঙ্গীদের সাথে সময় কাটায়। দ্বিতীয় অধ্যায়, পথভ্রষ্টতার চরম। হাসান দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছিল। সে জুয়া খেলা শুরু করেছিল, মদ্যপান করত এবং চুরি ডাকাতিতেও লিপ্ত হয়েছিল। তার বন্ধুরা ছিল একদল দুর্বৃত্ত যারা তাকে আরও পাপের পথে টেনে নিয়ে যাচ্ছিল। একদিন হাসান এবং তার বন্ধুরা একটি বড় ডাকাতির পরিকল্পনা করল। তারা শহরের সবচেয়ে ধনী ব্যবসায়ী আবু ইউসুফের বাড়িতে ডাকাতি করার সিদ্ধান্ত নিল। আবু ইউসুফ ছিলেন একজন অত্যন্ত ধর্মপরায়ণ ব্যক্তি যিনি তার সম্পদের একটি বড় অংশ গরিব দুঃখীদের মধ্যে দান করতেন। পরিকল্পনা অনুযায়ী তারা রাতের অন্ধকারে আবু ইউসুফের বাড়িতে প্রবেশ করল। কিন্তু সেখানে গিয়ে হাসান একটি দৃশ্য দেখল যা তার জীবনটাই বদলে দিল। তৃতীয় অধ্যায়, প্রথম আলোর ঝলক। আবু ইউসুফের বাড়িতে ঢুকে হাসান দেখল বৃদ্ধ আবু ইউসুফ তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আছেন। তিনি কান্নায় ভেঙে পড়ে আল্লাহর কাছে দোয়া করছিলেন। হে আল্লাহ, আমাদের শহরের যুবকরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। তাদেরকে সঠিক পথ দেখান। বিশেষ করে ইমাম আবদুল্লাহর ছেলে হাসানের জন্য দোয়া করি। তার বাবা মা কতই না কষ্ট পাচ্ছেন। হে আল্লাহ, হাসানকে হেদায়েত দান করুন গো। এই কথা শুনে হাসানের হৃদয় কেঁপে উঠল। তার চোখে পানি এসে গেল। সে বুঝতে পারল যে এই মানুষটি, যাকে সে ডাকাতি করতে এসেছে, তার জন্যই দোয়া করছেন। হাসান চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে এল। তার বন্ধুরা জিজ্ঞেস করল কেন সে ডাকাতি করল না। হাসান কিছু বলল না, শুধু বলল, আজ আর পারছি না গি। সেই রাতে হাসান ঘুমাতে পারল না। বারবার তার কানে বাজছিল আবু ইউসুফের দোয়ার কথা। প্রথমবারের মতো তার অন্তরে অনুশোচনা জাগল। চতুর্থ অধ্যায়, পরিবর্তনের শুরু। পরদিন সকালে হাসান তার বাবার কাছে গেল। আবদুল্লাহ তখন কোরআন তেলাওয়াত করছিলেন। হাসানকে দেখে তিনি অবাক হলেন, কারণ এত সকালে হাসান কখনো ঘর থেকে বের হতো না। বাবা, হাসান কাঁদতে কাঁদতে বলল, আমি অনেক পাপ করেছি। আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আবদুল্লাহর চোখে খুশির অশ্রু এসে গেল। তিনি তার ছেলেকে বুকে জড়িয়ে ধরে বললেন, বেটা, আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল। তিনি বলেছেন, যে তওবা করে এবং সৎকর্ম করে, আল্লাহ তার পাপগুলোকে পুণ্যে পরিবর্তিত করে দেন। সেই দিন থেকে হাসানের জীবনে নতুন অধ্যায় শুরু হল। সে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে শুরু করল, কোরআন শেখা শুরু করল এবং তার পুরানো বন্ধুদের সাথে সম্পর্ক ছিন্ন করল। পঞ্চম অধ্যায়, জ্ঞান অর্জনের পথে। হাসান ইসলামিক শিক্ষা নিতে শুরু করল। তার বাবা তাকে বিভিন্ন আলেমদের কাছে পাঠাতে শুরু করলেন। হাসান হাদিস, ফিকহ, তাফসির সব বিষয়ে জ্ঞান অর্জন করতে লাগল। 3 বছর পর হাসান একজন ভাল আলেম হয়ে উঠল। কিন্তু তার মনে এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, তার অতীতের পাপের জন্য সে কিভাবে কাফফারা দেবে। একদিন তার বাবা তাকে বললেন, বেটা, তোমার শেখার সময় শেষ। এখন সময় এসেছে মানুষের কাজে আসার। আমি চাই তুমি শহরের গরিব মানুষদের সেবা করগু। হাসান তার বাবার কথা মেনে নিল। সে গরিব এলাকায় গিয়ে একটি ছোট মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করল। সেখানে সে গরিব শিশুদের বিনামূল্যে শিক্ষা দিতে শুরু করল। ষষ্ঠ অধ্যায়, সেবার মধ্যে শান্তি। হাসানের মাদ্রাসায় দিন দিন ছাত্রের সংখ্যা বাড়তে থাকল। সে শুধু দিনী শিক্ষা নয়, দুনিয়াবী শিক্ষাও দিত। তার উদ্দেশ্য ছিল এমন মুসলমান তৈরি করা যারা দিন ও দুনিয়া দুটোতেই সফল হবে। এতিমখানায় তিনি 500টি এতিম শিশুর দেখাশোনা করতেন। তাদের খাওয়া, পড়া, চিকিৎসা সবকিছুর ব্যবস্থা করতেন। রাতে তিনি তাদের ঘুম পাড়ানোর জন্য ইসলামিক গল্প বলতেন। একদিন এক ছোট্ট এতিম বাচ্চা তাকে জিজ্ঞেস করল, চাচা, আপনি কেন আমাদের এত সেবা করেন? আমাদের তো কোনো আত্মীয় নেই গু। হাসানের চোখে পানি এসে গেল। তিনি বাচ্চাটিকে কোলে নিয়ে বললেন, তোমরা সবাই আমার সন্তানের মতো। আল্লাহ তায়ালা বলেছেন, যে এতিমদের সেবা করবে সে জান্নাতে আমার সাথে থাকবে গু। সপ্তম অধ্যায়, বিপদের মোকাবেলা। হাসানের ভালো কাজ দেখে কিছু লোক হিংসা করতে শুরু করল। তারা শহরের কর্তৃপক্ষের কাছে মিথ্যা অভিযোগ করল যে হাসান রাজনৈতিক ষড়যন্ত্র করছে। একদিন রাতে সরকারি সৈন্যরা এসে হাসানকে গ্রেফতার করল। তাকে কারাগারে রাখা হল। কারাগারে বসে হাসান আল্লাহর কাছে দোয়া করতে লাগল। হে আল্লাহ, যদি এই বিপদ আমার কোনো ভুলের কারণে হয়ে থাকে, তাহলে আমাকে ক্ষমা করুন। আর যদি এটা আমার পরীক্ষা হয়, তাহলে আমাকে ধৈর্য দান করুন ও
কারাগারে অন্য বন্দীরা তার কাছে ইসলাম সম্পর্কে জানতে চাইত। হাসান তাদের কোরআনের আয়াত শেখাতেন, হাদিস বলতেন। ধীরে ধীরে অনেক বন্দী তওবা করে সৎপথে ফিরে এল। অষ্টম অধ্যায়, সত্যের জয়। ৩ মাস পর সত্য প্রকাশ পেল। যারা হাসানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছিল তাদের আসল উদ্দেশ্য ফাঁস হয়ে গেল। তারা চেয়েছিল হাসানের জমিজমা দখল করতে। হাসান কারাগার থেকে মুক্তি পেল। সাথে সাথে অনেক বন্দীও তার সাথে বেরিয়ে এল যারা কারাগারেই তওবা করে মুসলমান হয়েছিল। শহরবাসী হাসানকে বীরের মতো সংবর্ধনা দিল। কিন্তু হাসান বলল, এই সব প্রশংসা আল্লাহর। আমি তো কেবল তার একজন বান্দাগু। হাসান আবার তার এতিমখানা ও মাদ্রাসার কাজে মনোযোগ দিল। এবার তার সাথে যুক্ত হল কারাগার থেকে আসা সেই তবাকারী লোকেরা। নবম অধ্যায়, হজের সফর। ৪ বছর বয়সে হাসান হজ করার সিদ্ধান্ত নিল। তিনি তার এতিমখানা ও মাদ্রাসার দায়িত্ব তার ছাত্রদের হাতে দিয়ে পবিত্র মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। মক্কায় পৌঁছে কাবা শরীফ দেখার পর হাসানের অবস্থা হল অন্যরকম। তিনি কাঁদতে কাঁদতে তোয়াফ করলেন। প্রতিটি চক্করে তিনি আল্লাহর কাছে নিজের, তার পরিবারের এবং সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করলেন। সাফা মারওয়ার মাঝখানে তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আমি একদিন পাপী ছিলাম। আপনি আমাকে ক্ষমা করেছেন, সঠিক পথ দেখিয়েছেন। এখন আমার মৃত্যুর আগ পর্যন্ত যেন আপনার পথেই থাকতে পারি। আরাফাতের ময়দানে দাঁড়িয়ে তিনি সারা বিশ্বের জন্য দোয়া করলেন। তিনি দেখতে পেলেন লাখো মুসলমান একসাথে আল্লাহর কাছে কান্নাকাটি করছে। এই দৃশ্য দেখে তার হৃদয় আল্লাহর ভালোবাসায় ভরে গেল। ১০ম অধ্যায়, ফেরার পথে নতুন পরিকল্পনা। হজ শেষে মদিনায় গিয়ে হাসান রাসূল শাহ এর রওজা জিয়ারত করলেন। সেখানে দাঁড়িয়ে তিনি অনুভব করলেন যেন রাসূল শাহ তার সাথে কথা বলছেন। তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন যে ফিরে গিয়ে আরও বেশি মানুষের সেবা করবেন। শুধু তার শহরে নয়, আশেপাশের গ্রামগুলোতেও শিক্ষার আলো ছড়িয়ে দেবেন। হজ থেকে ফেরার পথে তিনি বিভিন্ন শহরে থেমে সেখানকার আলেম ও দায়ীদের সাথে মিলিত হলেন। তিনি বুঝতে পারলেন যে ইসলামিক শিক্ষা ছড়ানোর জন্য একটি বড় নেটওয়ার্ক দরকার। একাদশ অধ্যায়, স্বদেশে প্রত্যাবর্তন ও নতুন উদ্যোগ। বাগদাদে ফিরে এসে হাসান দেখলেন তার এতিমখানা ও মাদ্রাসা আরও বড় হয়েছে। তার ছাত্ররা চমৎকারভাবে সব কিছু পরিচালনা করেছে। তিনি এবার একটি বড় পরিকল্পনা নিলেন। তিনি ঠিক করলেন যে শুধু একটি মাদ্রাসা নয়, একটি পূর্ণাঙ্গ ইসলামিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবেন। সেখানে ইসলামিক শিক্ষার পাশাপাশি গণিত, চিকিৎসাশাস্ত্র, জ্যোতির্বিদ্যা, দর্শন সব বিষয় পড়ানো হবে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি শহরের ধনী ব্যবসায়ীদের কাছে গেলেন। আবু ইউসুফ, যার বাড়িতে একদিন সে ডাকাতি করতে গিয়েছিল, তিনিই সবার আগে এগিয়ে এলেন। হাসান, আবু ইউসুফ বললেন, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। তুমি এখন আমাদের গর্ব। এই বিশ্ববিদ্যালয়ের জন্য আমার সম্পদের অর্ধেক দান করলাম। দ্বাদশ অধ্যায়, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা। ২ বছর পরিশ্রমের পর দারুল হিকমাহ নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হল। এখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্ররা পড়তে আসত। গ্রিক, ফার্সি, হিন্দি, আরবি সব ভাষার বই এই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে সংগ্রহ করা হল। হাসান নিজে এই বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল হলেন। তিনি এমন একটি শিক্ষা ব্যবস্থা চালু করলেন যেখানে ছাত্ররা জ্ঞান অর্জনের পাশাপাশি চরিত্র গঠনেও মনোযোগ দিত। প্রতিদিন ফজরের পর তিনি ছাত্রদের কোরআন তেলাওয়াত শেখাতেন। দুপুরে হাদিস ও ফিকহের ক্লাস নিতেন। বিকেলে বিজ্ঞান ও দর্শনের আলোচনা হতো। রাতে তিনি ছাত্রদের সাথে বসে জীবনের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আলোচনা করতেন। ত্রয়োদশ অধ্যায়, বিয়ে ও পারিবারিক জীবন। ৪-৫ বছর বয়সে হাসানের বাবা-মা তাকে বিয়ের জন্য চাপ দিলেন। হাসান বললেন, আমার কাজই হল আমার সংসার। এতিম বাচ্চারা আমার সন্তানগু। কিন্তু তার বাবা বললেন, বেটা, রাসূল শাহ বলেছেন, বিবাহ আমার সুন্নত। তুমি বিয়ে কর, তাহলে তোমার জীবন আরও সুন্দর হবে গু। হাসান তার বাবার কথা মেনে নিলেন। তিনি ফাতেমা নামে এক ধার্মিক মেয়েকে বিয়ে করলেন। ফাতেমাও ছিল অত্যন্ত পড়াশোনা জানা এবং সমাজসেবায় আগ্রহী। বিয়ের পর ফাতেমা হাসানের কাজে অংশীদার হয়ে গেল। তিনি মেয়েদের জন্য আলাদা মাদ্রাসা খুললেন। সেখানে মেয়েরা ইসলামিক শিক্ষার পাশাপাশি সেলাই, রান্না, চিকিৎসাবিদ্যার প্রাথমিক জ্ঞান শিখত। হাসান ও ফাতেমার ৩টি সন্তান হল, 2 ছেলে ও 1 মেয়ে। তারা সবাই বাবা মায়ের মতো ধার্মিক ও পড়াশোনায় ভালো হয়ে বড় হল। চতুর্দশ অধ্যায়, সমাজ সংস্কার। হাসান দেখতে পেলেন সমাজে অনেক কুসংস্কার ও অন্যায় রয়েছে। কিছু মানুষ ইসলামের নামে ভুল কাজ করছে।
তিনি এগুলোর বিরুদ্ধে সোচ্চার হলেন। তিনি প্রতি জুমবারে মসজিদে এমন খুতবা দিতেন যাতে মানুষ সঠিক ইসলাম বুঝতে পারে। তিনি বলতেন, ইসলাম এসেছে মানুষকে শান্তি দিতে, কষ্ট দিতে নয়। ইসলাম নারী পুরুষ সবাইকে সমান মর্যাদা দিয়েছে। ইসলাম সব ধর্মের মানুষের সাথে সুন্দর ব্যবহারের কথা বলেছে। তার এই খুতবা শুনে অনেক মানুষের চিন্তাভাবনা পরিবর্তন হতে লাগল। সমাজে অশান্তি কমে এল, মানুষে মানুষে ভালোবাসা বাড়ল। পঞ্চদশ অধ্যায়, আন্তর্জাতিক খ্যাতি। হাসানের বিশ্ববিদ্যালয়ের খ্যাতি ছড়িয়ে পড়ল পৃথিবীর বিভিন্ন প্রান্তে। ইউরোপ, আফ্রিকা, এশিয়ার বিভিন্ন দেশ থেকে ছাত্ররা এখানে পড়তে আসতে লাগল। এমনকি অনেক অমুসলিম ছাত্রও এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল। বিভিন্ন দেশের রাজা বাদশাহরা হাসানের কাছে চিঠি পাঠিয়ে তাদের দেশেও এমন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুরোধ করতে লাগলেন। হাসান তার শিষ্যদের বিভিন্ন দেশে পাঠিয়ে সেখানে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে সাহায্য করলেন। একদিন বাইজেন্টাইন সম্রাট একটি প্রতিনিধিদল পাঠালেন হাসানের সাথে দেখা করতে। তারা বলল, আমরা শুনেছি আপনার বিশ্ববিদ্যালয়ে সব ধর্মের মানুষ একসাথে পড়াশোনা করে। এটা কিভাবে সম্ভব? হাসান উত্তর দিলেন, ইসলাম আমাদের শিখিয়েছে যে জ্ঞানার্জনের ক্ষেত্রে কোনো ভেদাভেদ নেই। আল্লাহ তায়ালা বলেছেন, তোমরা জ্ঞান অর্জন কর, চাই তার জন্য চীন দেশে যেতে হয়, জ্ঞান সবার জন্য, সব ধর্মের মানুষের জন্য। প্রতিনিধিদলের নেতা অবাক হয়ে জিজ্ঞেস করল, কিন্তু ধর্মীয় বিরোধ হয় না? না, হাসান হেসে বললেন, কারণ আমরা জ্ঞানের আলোচনা করি, বিতর্ক করি না। আমরা একে অপরের কাছ থেকে শিখি। ইসলাম আমাদের শিখিয়েছে যে লা ইকরাহা ফিদ দ্বীন, ধর্মে কোনো জবরদস্তি নেই। ষোড়শ অধ্যায়, বার্ধক্য ও জীবনের শেষ পর্যায়ে। ৬০ বছর বয়সে হাসান ধীরে ধীরে তার দায়িত্ব তার ছেলেদের ও শিষ্যদের হাতে ছেড়ে দিতে শুরু করলেন। তিনি বুঝতে পারছিলেন যে তার জীবনের সন্ধ্যা নেমে আসছে। তিনি এখন বেশিরভাগ সময় ইবাদত বন্দেগীতে কাটাতেন। প্রতিদিন তাহাজ্জুদ নামাজের পর তিনি দীর্ঘ সময় দোয়া করতেন, নিজের জন্য, পরিবারের জন্য, ছাত্রদের জন্য এবং পুরো উম্মতের জন্য। একদিন তিনি তার ছেলেদের ডেকে বললেন, তোমাদের কাছে আমার কিছু কথা আছে। আমি জানি না আর কতদিন তোমাদের মাঝে থাকব। বড় ছেলে আহমদ বলল, বাবা, এসব কথা বলবেন না। আল্লাহ আপনাকে দীর্ঘ জীবন দান করুন গো। হাসান বললেন, বেটা, মৃত্যু তো সত্য। এ থেকে পালানোর কোনো উপায় নেই। আমি চাই তোমরা আমার কাজ এগিয়ে নিয়ে যাও। মানুষের সেবা কর, জ্ঞান বিতরণ কর, আল্লাহর পথে চলব। সপ্তদশ অধ্যায়, শেষ হজ। ৬-৫ বছর বয়সে হাসান আবার হজ করার ইচ্ছা প্রকাশ করলেন। তার পরিবার ও শিষ্যরা বলল, আপনার শরীর এখন দুর্বল। এত দূরের সফর করবেন কিভাবে? হাসান বললেন, হয়তো এটাই আমার শেষ হজ। আল্লাহর ঘর দেখার জন্য আমার হৃদয় ব্যাকুল হয়ে আছে। তিনি তার ছোট ছেলে উমরকে সাথে নিয়ে হজের উদ্দেশ্যে রওনা হলেন। এবারের হজ ছিল আগের চেয়ে অনেক ভিন্ন। তিনি প্রতিটি ইবাদত অত্যন্ত ধীরস্থিরভাবে করলেন, যেন প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন। কাবা শরীফের সামনে দাঁড়িয়ে তিনি দীর্ঘক্ষণ কাঁদলেন। তিনি বললেন, হে আল্লাহ, আমার জীবনের সব পাপের জন্য ক্ষমা চাই। আমার করা ভালো কাজগুলো কবুল করুন। আমার পরিবার, শিষ্য ও উম্মতের হেফাজত করুন গো। আরাফাতের ময়দানে তিনি সারা দিন দোয়া করে কাটালেন। সূর্যাস্তের সময় তিনি অনুভব করলেন যেন আল্লাহ তার দোয়া কবুল করে নিয়েছেন। অষ্টাদশ অধ্যায়, স্বদেশে প্রত্যাবর্তন ও শেষ দিনগুলো। হজ থেকে ফিরে এসে হাসান দেখলেন তার প্রতিষ্ঠানগুলো আরও উন্নতি করেছে। নতুন নতুন শাখা খোলা হয়েছে। হাজার হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করছে। তিনি তার জীবনের শেষ বছরটা কাটালেন মানুষদের উপদেশ দিয়ে। প্রতিদিন বিকেলে তিনি মসজিদে বসতেন। মানুষরা এসে তাদের বিভিন্ন সমস্যার কথা বলত। তিনি কোরআন ও হাদিসের আলোকে তাদের সমাধান দিতেন। একদিন এক যুবক এসে বলল, হুজুর, আমি অনেক পাপ করেছি। আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? হাসান তার নিজের জীবনের কথা মনে করে বললেন, বেটা, আল্লাহর রহমত অসীম। তুমি সত্যিকারের তওবা কর, আল্লাহ তোমাকে অবশ্যই ক্ষমা করবেন। আমি নিজেই এর জীবন্ত প্রমাণ। ১৯তম অধ্যায়, জীবনাবসান। ৬-৮ বছর বয়সে একদিন ফজরের নামাজের পর হাসান অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তাররা এসে বললেন, তার শরীর এখন খুবই দুর্বল। হয়তো বেশি দিন নেই। হাসান তার পরিবার ও নিকটজনদের ডেকে বললেন, আমার সময় শেষ হয়ে আসছে। তোমরা আমার জন্য দুঃখ করো না। আমি আল্লাহর কাছে যাচ্ছি। এটা খুশির ব্যাপার। তিনি তার স্ত্রী ফাতেমাকে বললেন, আমার পর তুমি এতিমখানার দেখাশোনা করবে। মেয়েদের শিক্ষার ব্যাপারে নজর রাখবে।
ছেলেদের বললেন, তোমরা সবসময় ন্যায়ের পথে থাকবে, মানুষের সেবা করবে, জ্ঞানের আলো ছড়িয়ে দেবে। শিষ্যদের বললেন, তোমরা আমার কাজ চালিয়ে যাবে, ইসলামের সত্যিকারের বাণী মানুষের কাছে পৌঁছে দেবে। 20 অধ্যায়, মৃত্যু ও পরবর্তী প্রভাব। একটি জুমবারের দিন ফজরের নামাজের পর হাসান শেষবারের মতো কালেমা পড়ে আল্লাহর ডাকে সাড়া দিলেন। তার মুখে ছিল শান্তির হাসি। তার মৃত্যুর খবর পেয়ে সারা শহর থেকে হাজার হাজার মানুষ এল। গরিবধনী মুসলিম ও মুসলিম সবাই তার জানাজায় অংশগ্রহণ করল। তার এক পুরানো ছাত্র বলল, আমাদের উস্তাদ শুধু একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন একজন জীবন্ত কোরআন। তার জীবন দেখে আমরা বুঝতাম ইসলাম কী। আবু ইউসুফ, যিনি এখন অনেক বৃদ্ধ, কাঁদতে কাঁদতে বললেন, আল্লাহ আমার দোয়া কবুল করেছিলেন। হাসান সত্যিই একজন আদর্শ মুসলমান হয়েছিল। 21 অধ্যায়, উত্তরাধিকার। হাসানের মৃত্যুর পর তার প্রতিষ্ঠানগুলো তার ছেলেরা ও শিষ্যরা চালিয়ে নিয়ে গেল। তার স্ত্রী ফাতেমা মেয়েদের শিক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করলেন। হাসানের বড় ছেলে আহমদ বিশ্ববিদ্যালয়ের পরিচালক হলেন। তিনি তার বাবার মতোই জ্ঞান ও সেবার মাধ্যমে মানুষের হৃদয় জয় করলেন। মেজ ছেলে উমর এতিমখানার দায়িত্ব নিলেন। তিনি এতিম শিশুদের শুধু লেখাপড়া নয়, বিভিন্ন কারিগরি বিদ্যাও শেখাতেন যাতে তারা ভবিষ্যতে স্বাবলম্বী হতে পারে। মেয়ে আয়েশা মায়ের সাথে মিলে নারী শিক্ষার ক্ষেত্রে কাজ করলেন। তিনি বিশ্বাস করতেন যে একজন শিক্ষিত নারী একটি পুরো পরিবার ও সমাজকে আলোকিত করতে পারে। 20 অধ্যায়, দীর্ঘমেয়াদী প্রভাব। হাসানের মৃত্যুর 5 বছর পর তার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় হয়ে উঠল বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাকেন্দ্র। এখানকার গবেষকরা চিকিৎসা, জ্যোতির্বিদ্যা, গণিত ও দর্শনে অনেক নতুন আবিষ্কার করলেন। তার এতিমখানা থেকে বেরিয়ে আসা অনেকে পরবর্তীতে বিখ্যাত আলেম, ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক হয়েছিল। তারা বিশ্বের বিভিন্ন প্রান্তে গিয়ে হাসানের আদর্শ ছড়িয়ে দিল। একদিন এক ইউরোপীয় পর্যটক এই বিশ্ববিদ্যালয় দেখতে এসে অবাক হয়ে বলল, আমি শুনেছিলাম মুসলমানরা অন্ধকারাচ্ছন্ন, কিন্তু এখানে তো জ্ঞানের আলো, সব কিছু উজ্জ্বল। বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক তাকে হাসানের জীবনী শোনালেন। শুনে সেই পর্যটক বলল, এমন মানুষ যে ধর্মে জন্ম নেয় সে ধর্ম অবশ্যই মহান। 23 অধ্যায়, আজকের দিনে প্রাসঙ্গিকতা। হাসানের কাহিনী শুধু একটি গল্প নয়, এটি আমাদের সবার জন্য শিক্ষার বিষয়। তার জীবন থেকে আমরা শিখতে পারি তবার শক্তি, যত বড় পাপী হোক, আল্লাহর কাছে সত্যিকারের তবা করলে তিনি ক্ষমা করেন। জ্ঞানের গুরুত্ব। ইসলাম জ্ঞানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। জ্ঞান অর্জন প্রত্যেক মুসলমানের উপর ফরজ। সেবার মাহাত্ম্য। নিজের সুখ স্বাচ্ছন্দ্যের চেয়ে মানুষের সেবা বড়। এতিম, গরিব, অসহায়দের সেবা করা আল্লাহর নৈকট্য লাভের উপায়। ধৈর্যের ফল। জীবনে বিপদাপদ আসবে, কিন্তু ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখলে সব সমস্যার সমাধান হয়। পরিবর্তনের সম্ভাবনা। কেউই জন্মসূত্রে খারাপ নয়। সঠিক পরিবেশ ও শিক্ষা পেলে যে কেউ ভালো মানুষ হতে পারে। 24 অধ্যায়, আমাদের জন্য বার্তা। আজকের যুগে আমাদের চারপাশে অনেক হাসান ও আছে যারা পথ হারিয়ে ফেলেছে। তাদের তিরস্কার করা বা এড়িয়ে চলা সমাধান নয়, বরং হাসানের বাবা মা আর আবু ইউসুফের মতো তাদের জন্য দোয়া করতে হবে, ভালোবাসা দিতে হবে। আমাদের সমাজে শিক্ষার অভাব, দারিদ্র্য, অন্যায়, অবিচার আছে। হাসানের মতো আমাদেরও এগিয়ে আসতে হবে। প্রত্যেকে যার যার অবস্থান থেকে সমাজের কল্যাণে কাজ করতে হবে। হাসান দেখিয়েছেন যে একজন মানুষের পরিবর্তন কিভাবে পুরো সমাজের পরিবর্তন আনতে পারে। একটি ভালো কাজ, একটি ভালো সিদ্ধান্ত, একটি ভালো প্রতিষ্ঠান, এগুলো শতাব্দী ধরে মানুষের উপকার করে যেতে পারে। উপসংহার। চিরন্তন বার্তা। হাসানের গল্প শেষ হলেও তার বার্তা আজও প্রাসঙ্গিক। ইসলাম শুধু একটি ধর্ম নয়, এটি জীবনযাপনের পূর্ণাঙ্গ পদ্ধতি। এটি মানুষকে শেখায় কিভাবে নিজেকে গড়ে তুলতে হয়, কিভাবে পরিবার ও সমাজের সাথে সুন্দর সম্পর্ক রাখতে হয়, কিভাবে জ্ঞান অর্জন ও বিতরণ করতে হয়। হাসানের জীবন আমাদের বলে যে ভুল করা মানুষের স্বভাব, কিন্তু ভুল থেকে শিক্ষা নিয়ে সঠিক পথে ফেরা মানুষের বিশেষত্ব। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে হাসানের মতো জীবন যাপনের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। শেষ কথা, এই গল্পটি কাল্পনিক হলেও এর শিক্ষা ও বার্তা বাস্তব। ইসলামের সত্যিকারের আদর্শ এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে এই আদর্শের অনুসারী হওয়ার তৌফিক দান করুন। একদিন আলী সাহেব সোহেলের অফিসে এলেন। সোহেল তাকে দেখে অবাক হয়ে গেল। স্যার, আপনি এখানে? হ্যাঁ সোহেল, তোমার অফিস একবার দেখতে চাইলাম।
খুব সুন্দর হয়েছে গু। আলী সাহেব পুরো অফিস ঘুরে দেখলেন। কর্মচারীদের সাথে কথা বললেন। তারপর সোহেলের রুমে এসে বসলেন। সোহেল, তুমি অনেক দূর এসেছ। মনে আছে 7 বছর আগে তুমি যখন আমার অফিসে প্রথম এসেছিলে চা বানানোর কাজ করতে? হ্যাঁ স্যার, সব মনে আছে ইউ। আমি গর্বিত যে আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম, আর তুমি সেই সুযোগকে কাজে লাগিয়েছ। জানো সফলতার মূল সূত্র কি? কি স্যার? কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। তোমার মধ্যে এই 3টা গুণই আছে গু। সোহেল চোখে জল নিয়ে বলল, আপনি না থাকলে আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না স্যার। না সোহেল, আমি শুধু একটা দরজা খুলে দিয়েছিলাম। ভেতরে ঢুকে পথ তৈরি করেছ তুমি নিজে গু। আলী সাহেব চলে যাওয়ার আগে বললেন, আমার একটা বড় প্রজেক্ট আছে, একটা 20 ফ্লোর বিজনেস টাওয়ার। আমি চাই তুমি এই প্রজেক্টে আমার সাথে পার্টনার হও। 50-50। রাজি? সোহেল অবাক হয়ে গেল। এত বড় প্রজেক্ট? স্যার, আমার কি যথেষ্ট সামর্থ্য আছে? আছে, আমি বিশ্বাস করি সোহেল রাজি হয়ে গেল। এটা তার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট হবে। 50 অধ্যায়, বড় চ্যালেঞ্জ। 20 ফ্লোর বিজনেস টাওয়ারের কাজ শুরু হল। এটা সোহেলের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রজেক্টের বাজেট প্রায় 10 করোড় টাকা। সোহেলকে 5 করোড় টাকা ইনভেস্ট করতে হবে। সোহেল তার সব সঞ্চয়ে, ব্যাংক লোন আর কিছু ইনভেস্টর থেকে টাকা জোগাড় করল। এটা একটা বিশাল ঝুঁকি। যদি প্রজেক্ট ব্যর্থ হয়, সব শেষ। মিনা চিন্তিত ছিল। সোহেল, এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে? মিনা, জীবনে বড় কিছু করতে হলে ঝুঁকি নিতে হয়। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না গিয়ে। কিন্তু যদি কিছু ভুল হয়? ভুল হবে না। আমি আলী সাহেবের সাথে আছি। উনি আমাকে গাইড করবেন। প্রজেক্ট শুরু হল। প্রথম 6 মাস সব ভালোই চলছিল। কাজ সময়মতো হচ্ছে, বাজেট ঠিক আছে। কিন্তু 7 মাসের মাথায় একটা বড় সমস্যা দেখা দিল। একজন প্রধান ইনভেস্টর হঠাৎ তার টাকা ফেরত চাইলেন। তিনি অন্য একটা জরুরি কাজে টাকা লাগবে বলে জানালেন। 1 করোড় টাকা ফেরত দিতে হবে। সোহেল বিপদে পড়ে গেল। 1 করোড় টাকা এখন কোথায় পাবে? প্রজেক্টে সব টাকা ঢেলে দিয়েছে। সে আলী সাহেবের সাথে কথা বলল। আলী সাহেব বললেন, চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। কিন্তু আলী সাহেবও বড় একটা প্রজেক্টে আটকে আছেন। তার হাতে লিকুইড ক্যাশ নেই। সোহেল অন্য ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করল। কিন্তু ব্যাংক বলল, ইতিমধ্যে তার অনেক লোন আছে, নতুন লোন দিতে পারবে না। সোহেল রাতে ঘুমাতে পারছিল না। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। মিনা তাকে দেখে খুব চিন্তিত হয়ে গেল। সোহেল, প্লিজ নিজেকে এভাবে শেষ করে ফেলো না। কোনো একটা রাস্তা বের হবেই কি। কিন্তু সোহেল কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না। ইনভেস্টর 15 দিন সময় দিয়েছে। 15 দিনের মধ্যে টাকা ফেরত না দিলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। 10 দিন কেটে গেল। সোহেল কোনো সমাধান খুঁজে পেল না। সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল। 11 দিনের দিন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। জাহিদ ভাই, সোহেলের পুরনো সহকর্মী, তার অফিসে এলেন। জাহিদ ভাই এখন একটা রিয়েল এস্টেট কোম্পানিতে সিনিয়র ম্যানেজার। সোহেল, আমি তোমার সমস্যার কথা শুনেছি গু। হ্যাঁ ভাই, আমি বিপদে পড়েছি আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার কিছু সঞ্চয় আছে, 5 লাখ টাকা। তুমি নাও। সোহেল চোখে জল নিয়ে বলল, ভাই আমি কিছু বলার দরকার নেই। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ। তোমার কাছ থেকে পরিশ্রম আর সততা শিখেছি। এখন আমার পালা তোমাকে সাহায্য করার। জাহিদ ভাই চলে যাওয়ার পর আরও 2 জন এলো। একজন সোহেলের পুরনো ক্লায়েন্ট, আরেকজন তার কর্মচারী। 2 জন মিলে আরও 8 লাখ টাকা দিল। করিম মামা 20 লাখ টাকা ব্যবস্থা করলেন। তার কিছু বন্ধুদের কাছ থেকে ধার করে। মিনা তার সব গয়না বিক্রি করে 10 লাখ টাকা দিল। সবাই মিলে প্রায় 45 লাখ টাকা জোগাড় হল। বাকি 65 লাখ টাকা সোহেল তার অফিসের সব অ্যাসেট বিক্রি করে আর একটা প্রাইভেট ফিন্যান্স কোম্পানি থেকে উচ্চ সুদে লোন নিয়ে ব্যবস্থা করল। ঠিক 14 দিনের দিন সোহেল ইনভেস্টরকে 1 করোড় টাকা ফেরত দিল। ইনভেস্টর টাকা নিয়ে চলে গেলেন। সোহেল তার অফিসে ফিরে এসে চেয়ারে বসে কাঁদল।
এত চাপ, এত টেনশন, সব যেন একসাথে বের হয়ে এলো। মিনা এসে তাকে জড়িয়ে ধরল। আমরা পেরেছি, সোহেল। আমরা পেরেছি গু। ষোড়শ অধ্যায়, পুনরুদ্ধার। এই ঘটনার পর সোহেল আরও সাবধান হয়ে গেল। সে বুঝল ব্যবসায় শুধু সাহস নয়, বুদ্ধিও লাগে। ঝুঁকি নিতে হয়, কিন্তু হিসাব করে। প্রজেক্ট চলতে থাকল। এবার সোহেল আরও সতর্কতার সাথে সবকিছু পরিচালনা করল। প্রতিটা খরচ হিসাব করল, প্রতিটা সিদ্ধান্ত ভেবেচিন্তে নিল। আরও 1 বছর পর 20 ফ্লোর বিজনেস টাওয়ার সম্পন্ন হল। চমৎকার বিল্ডিং। শহরের অন্যতম সুন্দর ভবন। বিল্ডিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে শহরের মেয়র এলেন। অনেক ব্যবসায়ী, সাংবাদিক এল। সোহেলের নাম পত্রিকায় ছাপা হল। স্বপ্নের শহরে এক তরুণ উদ্যোক্তার সফলতার গল্পও। প্রজেক্ট থেকে সোহেলের লাভ হল প্রায় 2 করোড় টাকা। এই টাকা দিয়ে সে সব ঋণ শোধ করল। জাহিদ ভাইয়ের টাকা ফেরত দিল। করিম মামার ঋণ শোধ করল। যারা সাহায্য করেছিল সবাইকে টাকা ফেরত দিল। মিনার জন্য নতুন গয়না কিনল। আরও সুন্দর। তার মাকে গ্রামে একটা নতুন পাকা বাড়ি বানিয়ে দিল। মা কাঁদতে কাঁদতে বললেন, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। তুই আমার সব স্বপ্ন পূরণ করেছিস গে। সোহেল নিজেদের জন্য একটা ফ্ল্যাট কিনল। 4 রুমের ফ্ল্যাট, সমুদ্রের কাছে। এখন আর ভাড়া বাড়িতে থাকতে হয় না। সপ্তদশ অধ্যায়, প্রতিদান। সোহেল এখন একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা। কিন্তু সে তার শেখ ভোলেনি। যে গ্রাম থেকে সে এসেছে, যারা তাকে সাহায্য করেছে, কাউকেই ভোলেনি। সে তার গ্রামে একটা স্কুল বানিয়ে দিল। সোহেল ফাউন্ডেশন স্কুল কো গরিব ছেলেমেয়েরা ফ্রিতে পড়তে পারবে। ভালো শিক্ষক নিযোগ দিল। ভালো পড়াশোনার ব্যবস্থা করল। শহরে একটা ফ্রি মেডিকেল ক্লিনিক খুলল। গরিব মানুষরা ফ্রিতে চিকিৎসা পাবে। প্রতি বছর 10 জন মেধাবী কিন্তু গরিব ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়া শুরু করল। তারা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে। একদিন একটা টিভি চ্যানেল সোহেলের ইন্টারভিউ নিতে এলো। আপনার সফলতার গোপন সূত্র কি? সোহেল একটু ভেবে বলল, কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। এই 3টা জিনিস যদি কারো মধ্যে থাকে, সে যে কোনো কিছু অর্জন করতে পারে। আর সবচেয়ে বড় কথা, যারা আমাকে সাহায্য করেছে তাদের ছাড়া আমি কিছুই না। একা কেউ সফল হতে পারে না গি। আপনার পরবর্তী স্বপ্ন কি? আমি চাই আরও মানুষকে সাহায্য করতে। আমার মতো যারা গ্রাম থেকে শহরে আসে তাদের জন্য একটা ট্রেনিং সেন্টার খুলব। তারা সেখানে বিভিন্ন স্কিল শিখতে পারবে। চাকরি পাবে। নিজের পায়ে দাঁড়াতে পারবে গু। অষ্টাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। আরও 5 বছর কেটে গেল। সোহেল এখন 45 বছরের। তার মেয়ে সারা এখন 9 বছরের। স্কুলে ক্লাস 4-এ পড়ে। খুব মেধাবী মেয়ে। একদিন সারা বাবাকে জিজ্ঞেস করল, বাবা, তুমি কিভাবে এত বড় হলে? আমার বন্ধুরা বলে তুমি একজন সফল মানুষ গো। সোহেল তাকে কোলে নিয়ে বসল। বাবা, তুমি জানো, তোমার দাদু ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সৎ মানুষ। কিন্তু আমরা গরিব ছিলাম। আমি রিকশা চালাতাম গো। রিকশা? সত্যি? হ্যাঁ। তারপর আমি এই শহরে এলাম। অনেক কষ্ট করেছি। কিন্তু হাল ছাড়িনি। মানুষ আমাকে সাহায্য করেছে। আর আমি কঠোর পরিশ্রম করেছি। বাবা, আমিও কি তোমার মতো হতে পারব? অবশ্যই পারবে বাবা। তবে মনে রেখো, সফলতা মানে শুধু টাকা পয়সা না। সফলতা মানে ভালো মানুষ হওয়া। অন্যদের সাহায্য করা। সৎ থাকা গু। সারা মাথা নাডল। আমি ভালো মানুষ হব বাবাগু। সোহেল তার মেয়েকে জড়িয়ে ধরল। মনে মনে ভাবল, তার জীবনের সব কষ্ট সার্থক হয়েছে। মিনা রান্নাঘর থেকে ডাকল, খাবার তৈরি। এসো। সোহেল সারাকে নিয়ে ডাইনিং টেবিলে গেল। ঋতু এসেছে। সে এখন বিয়ে করেছে, তার একটা ছেলে হয়েছে। সোহেলের মা মাঝে মাঝে চট্টগ্রামে বেড়াতে আসেন। আজও এসেছেন। সবাই মিলে খেতে বসল। হাসিগল্পে ভরা পরিবার। সোহেল তাকাল তার মায়ের দিকে, মিনার দিকে, সারার দিকে, ঋতুর দিকে। মনে হল, জীবনে আর কি চাই? খাওয়া শেষে সবাই বসে রইল। গল্প করছিল। হঠাৎ সোহেলের ফোন বাজল। অফিস থেকে। একটা জরুরি বিষয়। সোহেল ফোন রেখে দিয়ে মিনাকে বলল, একটা নতুন প্রজেক্টের প্রস্তাব এসেছে। একটা এতিমখানা বানানোর কাজ। সরকারি প্রজেক্ট।
তুমি নেবে? অবশ্যই। এটা আমার স্বপ্নের প্রজেক্ট। যেসব বাচ্চাদের বাবা মা নেই তাদের জন্য একটা সুন্দর জায়গা। মিনা হাসল। তুমি কখনো বদলাও না। এখনো অন্যদের কথা ভাবো। এটাই তো জীবন, মিনা। শুধু নিজের জন্য বাঁচলে কি হবে? 49 অধ্যায়, উত্তরাধিকার। 10 বছর আরও কেটে গেল। সোহেল এখন 55 বছরের। তার চুলে পাক ধরেছে। কিন্তু শক্তি এখনও আগের মতোই। সারা এখন 19 বছরের। সে বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে। সে চায় বাবার মতো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে। একদিন সারা বাবাকে বলল, বাবা, আমি তোমার কোম্পানিতে কাজ করতে চাই। এখনও তো তোর পড়াশোনা বাকি। জানি। কিন্তু আমি এখন থেকেই শিখতে চাই। ছুটির দিনে তোমার সাথে সাইটে যেতে চাই। দেখতে চাই কিভাবে কাজ হয়। সোহেল খুশি হয়ে গেল। তার মেয়ে তার পথ অনুসরণ করতে চায়। ঠিক আছে। কিন্তু শর্ত হলো, তোকে সবকিছু নিজ থেকে শিখতে হবে। কোনো স্পেশাল ট্রিটমেন্ট পাবি না। আমি তো তাই চাই, বাবাগু। সারা তার বাবার সাথে কাজ শিখতে শুরু করল। সে দেখল কিভাবে শ্রমিকরা কাজ করে, কিভাবে ম্যাটেরিয়াল বাছাই করতে হয়, কিভাবে একটা প্রজেক্ট ম্যানেজ করতে হয়। সোহেল তাকে কোনো সহজ পথ দিল না। সারাকেও সবার মতো কষ্ট করতে হল। সাইটে রোদে দাঁড়িয়ে থাকতে হল। শ্রমিকদের সাথে কথা বলতে হল। কিন্তু সারা হাল ছাড়ল না। সে তার বাবার মেয়ে। পরিশ্রম করতে জানে। 3 বছর পর সারা গ্রাজুয়েট হল। সে সোহেলের কোম্পানিতে জুনিয়র প্রজেক্ট ম্যানেজার হিসেবে যোগ দিল। সোহেল ধীরে ধীরে সারাকে বড় দায়িত্ব দিতে শুরু করল। সারা তার বাবার মতোই সৎ, পরিশ্রমী। 20 অধ্যায়, সমাপ্তি নয়, নতুন শুরু। আরও 5 বছর পর। সোহেল এখন 60 বছরের। সে সিদ্ধান্ত নিল, এবার অবসর নেওয়ার সময় এসেছে। কোম্পানির দায়িত্ব সারাকে দেবে। একটা অনুষ্ঠান করা হল। সোহেল আনুষ্ঠানিকভাবে কোম্পানির চেয়ারম্যান পদ থেকে অবসর নিল। সারা হল নতুন ম্যানেজিং ডিরেক্টর। সোহেল তার বক্তব্যে বলল, আমি যখন এই শহরে এসেছিলাম আমার পকেটে ছিল মাত্র 5,000 টাকা। একটা ছোট্ট ব্যাগ। আর অনেক স্বপ্ন। আজ 40 বছর পর আমি পেছনে ফিরে তাকাই, দেখি একটা দীর্ঘ পথ। সেই পথে অনেক কষ্ট ছিল, অনেক বাধা ছিল। কিন্তু ছিল অনেক ভালোবাসাও। অনেক মানুষের সাহায্যও। আমি বিশ্বাস করি, সফলতা একা আসে না। এটা আসে অনেক মানুষের সমর্থন, ভালোবাসা আর বিশ্বাস নিয়ে। আমি যা কিছু অর্জন করেছি তা আমার একার না। এটা আমার পরিবারের, আমার কর্মচারীদের, আমার বন্ধুদের, সবার। আজ আমি আমার মেয়ে সারার হাতে এই দায়িত্ব তুলে দিচ্ছি। আমি জানি সে আমার চেয়ে ভালো করবে। কারণ সে শিখেছে আমার ভুল থেকে, আমার অভিজ্ঞতা থেকে। অনুষ্ঠান শেষ হল। সবাই চলে গেল। সোহেল আর মিনা অফিসে একা দাঁড়িয়ে রইল। মিনা, মনে আছে আমরা প্রথম কখন দেখা হয়েছিলাম? হ্যাঁ। তোমার সেই ছোট্ট মুদি দোকানে। তুমি বিস্কুট কিনতে এসেছিলে। কে ভেবেছিল সেই দিন থেকে আমাদের এই পর্যস্বপ্নের শহর। প্রথম অধ্যায়, যাত্রা শুরু। সকাল 7টা বেজে গেছে। ঢাকার কমলাপুর রেলস্টেশনে মানুষের ভিড়। চারদিকে চা বিস্কুট বিক্রেতাদের চিৎকার, ট্রেনের হর্ন আর যাত্রীদের কোলাহল। এই বিশাল ভিড়ের মধ্যে একটা ছোট্ট ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে সোহেল। বয়স মাত্র 22। গায়ের রং শ্যামলা, চোখে স্বপ্নের ঝিলিক। ভাইজা, চট্টগ্রামের টিকিট আছে? সোহেল টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল। আছে। 3 টাকা। কাউন্টারের লোকটা উত্তর দিল। সোহেল তার পকেট থেকে টাকা বের করল। মোট 5,000 টাকা। এই টাকা সে জমিয়েছে গত 3 বছরে রিকশা চালিয়ে। তার স্বপ্ন ছিল চট্টগ্রাম গিয়ে একটা ভালো চাকরি পাওয়া। গ্রামে আর থাকতে চায় না সে। বাবা মারা গেছেন 10 বছর আগে। মা আর ছোট বোন ঋতুকে নিয়ে সংসার চালাচ্ছিল রিকশা চালিয়ে। কিন্তু এভাবে তো আর সারা জীবন চলবে না। টিকিট কেটে সোহেল প্ল্যাটফর্মে এল। ট্রেন ছাড়বে আর মাত্র 15 মিনিট পরে। সে একটা বেঞ্চে বসে পড়ল। ব্যাগটা বুকের কাছে চেপে ধরল। এই ব্যাগে আছে তার সব সম্পদ, কিছু কাপড়, একটা ছোট্ট ফটো ফ্রেমে বাবা মায়ের ছবি, আর কিছু টাকা। কোথায় যাচ্ছেন? পাশে বসা একজন বয়স্ক মানুষ জিজ্ঞেস করলেন। চট্টগ্রাম, কাকা। চাকরি খুঁজতে যাচ্ছি। কে? সোহেল বিনয়ের সাথে উত্তর দিল। ভালো।
তবে শহরে সাবধানে থাকবেন। শহর মানে অনেক সুযোগ, কিন্তু অনেক ফাঁদও আছে, খুব বয়স্ক লোকটা বললেন। সোহেল মাথা নাড়ল। সে জানে শহরের জীবন সহজ না। কিন্তু তার কোনো বিকল্প নেই। গ্রামে রিকশা চালিয়ে মাসে ৩,৫০০ টাকা আয় হতো। তার মধ্যে সংসার চালাতে হতো, বোনের স্কুলের খরচ দিতে হতো, মায়ের ওষুধের খরচ দিতে হতো। কিছুই বাঁচত না। আর এই জীবন থেকে বেরোনোর একটাই পথ, শহরে গিয়ে ভালো কাজ খুঁজে নেওয়া। সোহেল মনে মনে ভাবল তার বাবার কথা। বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সৎ মানুষ ছিলেন। সবসময় বলতেন, সোহেল, তুই লেখাপড়া শিখে বড় মানুষ হবি। আমাদের পরিবারে আর কেউ বড় চাকরি করেনি। তুই করবি। কিন্তু বাবা যখন মারা গেলেন তখন সোহেল মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে। ফলাফল ভালো হয়েছিল, জিপিএ অর্ধচতু। কিন্তু বাবার মৃত্যুর পর আর পড়া হল না। পরিবারের দায়িত্ব নিতে হল। ট্রেন ছাড়ল। সোহেল জানালার পাশে বসে বাইরে তাকাল। ধানক্ষেত, নদী, ছোট ছোট গ্রাম, সব পেছনে ফেলে ট্রেন এগিয়ে চল। সোহেলের মনে হল সে যেন তার পুরনো জীবনটাকেও পেছনে ফেলে আসছে। ট্রেনে একজন হকার এসে চা বিক্রি করছিল। সোহেল একটা চা কিনল। 10 টাকা। চা খেতে খেতে সে ভাবছিল, চট্টগ্রাম পৌঁছে কি হবে। করিম মামা তাকে সাহায্য করবেন তো? চাকরি পাওয়া যাবে তো? করিম মামা আসলে সোহেলের খুব দূর সম্পর্কের মামা। সোহেলের দাদির বোনের ছেলে। অনেক বছর আগে গ্রাম ছেড়ে চট্টগ্রামে চলে গিয়েছিলেন। সেখানে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করেন। বছরে একবার দুবার গ্রামে আসতেন। গত বছর যখন এসেছিলেন তখন সোহেলের মাকে বলেছিলেন, সোহেলকে চট্টগ্রাম পাঠান। আমি একটা কাজের ব্যবস্থা করে দেব। সেই কথাতেই ভরসা করে সোহেল আজ এই যাত্রা। দ্বিতীয় অধ্যায়, নতুন শহর। চট্টগ্রাম পৌঁছাতে প্রায় 6 ঘণ্টা লেগে গেল। দুপুর 1টা বাজে। সোহেল স্টেশন থেকে বের হয়ে শহরের রাস্তায় দাঁড়াল। কি বিশাল শহর! এত গাড়ি, এত মানুষ। চারদিকে উঁচু উঁচু বিল্ডিং, দোকানপাট, মানুষের ভিড়। সোহেল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল, সব কিছু দেখতে দেখতে। তার মনে হচ্ছিল সে যেন অন্য কোনো পৃথিবীতে এসে পড়েছে। তার পকেটে একটা ছোট্ট কাগজ আছে। সেখানে লেখা একটা ঠিকানা, করিম মিয়া, বাড়ি নং 23, রোড নং 5, আগ্রাবাদ, চট্টগ্রামকে। সোহেল একটা রিকশা ডাকল। কত নেবেন আগ্রাবাদ যেতে? 50 টাকা গু। সোহেল রিকশায় উঠল। রাস্তার দুধারে দোকান, মার্কেট, অফিস, সব কিছু দেখতে দেখতে সে অবাক হয়ে গেল। এত বড় শহর, এত কিছু! গ্রামের সেই ছোট্ট বাজারের সাথে কোনো তুলনাই হয় না। প্রায় আধা ঘণ্টা পর রিকশা একটা পুরনো বাড়ির সামনে থামল। 3 তলা বাড়ি, কিন্তু রং উঠে গেছে। সিঁড়ি দিয়ে উঠে 3য় তলায় করিম মামার ফ্ল্যাটে নক করল। দরজা খুলল এক মধ্যবয়সী মহিলা। কে? আসসালামু আলাইকুম আপা। আমি সোহেল। নোয়াখালীর গ্রাম থেকে এসেছি। করিম মামা বাড়িতে আছেন? মহিলা তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। করিম তো অফিসে গেছে। তুমি কে? কোথা থেকে এসেছ? সোহেল সব খুলে বলল। মহিলা তাকে ভেতরে ঢুকতে দিল। বসো। করিম সন্ধ্যায় ফিরবে গু। ফ্ল্যাটটা ছোট। 2টো রুম, একটা ছোট্ট রান্নাঘর আর একটা বাথরুম। কিন্তু সোহেলের কাছে খুব সুন্দর লাগল। গ্রামের সেই টিনের ঘরের চেয়ে তো অনেক ভালো। মহিলা তার নাম জানাল, সালমা। করিম মামার স্ত্রী। তাদের 2টো ছেলে, একজন ক্লাস 8-এ পড়ে, আরেকজন ক্লাস 5-এ। খেয়েছ? সালমা আপা জিজ্ঞেস করল। না আপা গু। অপেক্ষা করো। ভাত আছে, মাছ আছে। খাও। সোহেল প্রথমে রাজি হতে চাইল না। কিন্তু খুব খিদে পেয়েছিল। সকাল থেকে শুধু একটা চা আর বিস্কুট খেয়েছে। খাওয়া দাওয়ার পর সোহেল বসে রইল। সালমা আপা তাকে গল্প করতে লাগল। তোমার মা কেমন আছেন? তোমার বোন? ভালো আছে আপা। মার একটু গেটে বাত আছে। ওষুধ খাচ্ছেন। বোন স্কুলে পড়ে কু। তুমি কি করতে চাও এখানে? চাকরি খুঁজছি আপা। যে কোনো কাজ করব। বাসায় মা আর বোনকে টাকা পাঠাতে হবে। সালমা আপা মাথা নাড়ল। করিম তোমার জন্য কিছু একটা করবে। সে ভালো মানুষ গ। সারাদিন অপেক্ষা করু সোহেল। সন্ধ্যা 6টায় করিম মামা ফিরলেন। 50-এর কাছাকাছি বয়স, কালো রঙের প্যান্ট শার্ট পরা, হাতে একটা ব্যাগ। আরে সোহেল,
কবে এলি? করিম মামা খুশি হয়ে বললেন। আজ সকালে মামা গু। করিম মামা তাকে জড়িয়ে ধরলেন। অনেকদিন পর দেখলাম। কেমন আছিস? ভালো আছি মামা গি। ভালো করেছিস এসে। এখানে অনেক সুযোগ আছে। তোর জন্য একটা কাজের ব্যবস্থা করে দেব। তবে প্রথমে কয়েকদিন এখানে থাক। শহরটা একটু চিনে নে। তারপর কাজে যোগ দিবি। সোহেলের মনে আসার আলো জ্বল। সে ভাবল হয়তো তার ভাগ্য এবার পাল্টাবে। তৃতীয় অধ্যায়, প্রথম চাকরি। এক সপ্তাহ পরে করিম মামা সোহেলকে তার কোম্পানিতে নিয়ে গেলেন। কোম্পানির নাম আলামিন কনস্ট্রাকশন। অফিসটা শহরের কেন্দ্রে ৫ তলা একটা বিল্ডিংয়ের দোতলায়। মালিক আলী সাহেব। ৫০-এর কাছাকাছি বয়স, মোটা চেহারা, চোখে সোনার ফ্রেমের চশমা। বড়লোক মানুষ, কিন্তু খুব কড়া। এই ছেলেটাকে কি কাজে লাগাবেন? আলী সাহেব করিম মামাকে জিজ্ঞেস করলেন। স্যার, ও আমার আত্মীয়। গ্রাম থেকে এসেছে। খুব পরিশ্রমী। যে কোনো কাজে লাগাতে পারেন। আলী সাহেব সোহেলের দিকে তাকালেন। তুমি কি পড়েছ? স্যার, এসএসসি পাস। জিপিএ অর্ধচতু। হুম। ভালো। কম্পিউটার চালাতে পারো? না স্যার, পারি না। কিন্তু শিখতে চাই। আলী সাহেব একটু ভাবলেন। ঠিক আছে। তোমাকে অফিসের কাজে রাখব। ফাইল গুছানো, চা বানানো, কাগজপত্র নিয়ে যাওয়া, না এসব। মাসে ৫,০০০ টাকা। রাজি আছো? জি স্যার। সোহেল খুশি হয়ে গেল। ৫,০০০ টাকা। রিকশা চালিয়ে ৩,৫০০ পেত। এখানে ৫,০০০। কাজ শুরু হলো পরদিন থেকে। সকাল ৮টায় অফিসে যেতে হয়, ফিরতে হয় সন্ধ্যা ৭টায়। প্রথম দিন সোহেল ঘুম থেকে উঠল ভোর ৫টায়। তৈরি হয়ে ৭:৩০টায় অফিসের উদ্দেশ্যে বের হল। করিম মামার বাড়ি থেকে অফিস প্রায় ৫ কিলোমিটার। বাসে যেতে হয়। অফিসে পৌঁছে সোহেল দেখল সেই প্রথম আলী সাহেব এখনও আসেননি। অফিস খোলা ছিল না। ৮-১০ মিনিট পর একজন লোক এসে অফিস খুল। তুমি নতুন? জি। আমি সোহেল। আমি জাহিদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এসো। জাহিদ ভাই সোহেলকে সব কিছু দেখাল। অফিসে মোট ৬ জন কর্মচারী। ২ জন ইঞ্জিনিয়ার, একজন অ্যাকাউন্ট্যান্ট, একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জাহিদ ভাই, একজন রিসেপশনিস্ট, আর এখন সোহেল। সোহেলের কাজ শুরু হলো চা বানানো দিয়ে। তারপর অফিস পরিষ্কার করা, ফাইল গুছানো, কাগজপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। কাজ কঠিন না, কিন্তু সারাদিন দৌড়ঝাঁপ করতে হয়। দুপুরে খাবারের জন্য আধা ঘণ্টা বিরতি। সোহেল একটা ছোট হোটেলে গিয়ে ভাতরাল তরকারি খেল। ৫০ টাকা। সন্ধ্যায় অফিস বন্ধ হল। সোহেল ক্লান্ত হয়ে বাসায় ফিরল। কেমন লাগল প্রথম দিন? করিম মামা জিজ্ঞেস করলেন। ভালো মামা। অনেক কিছু শিখলাম। প্রথম মাসের শেষে সোহেল বেতন পেল ৫,০০০ টাকা। সে ৩,০০০ টাকা মাকে পাঠাল। মা ফোনে কাঁদতে লাগলেন। আল্লাহ তোকে ভালো রাখুক সোহেল। সোহেলের চোখেও জল এল। তার মনে হল সে একটা বড় কাজ করতে পেরেছে। চতুর্থ অধ্যায়, শহরের জীবন। ৩ মাস কেটে গেল। সোহেল এখন শহরের সাথে মিশে গেছে। প্রতিদিন অফিসে যাও আসার পথে সে দেখে হাজারো মানুষের জীবন। কেউ সফল, কেউ ব্যর্থ। কিন্তু সবাই চলছে নিজের পথে। সোহেল অফিসের কাজের পাশাপাশি কম্পিউটার শেখার চেষ্টা করছে। অফিসে একটা কম্পিউটার আছে। যখন কেউ ব্যবহার করে না, তখন সোহেল একটু একটু শিখার চেষ্টা করে। জাহিদ ভাই তাকে সাহায্য করেন। সোহেল, তুমি যদি কম্পিউটার ভালোভাবে শিখতে পারো, তাহলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। জাহিদ ভাই একদিন বললেন। কিভাবে শিখব ভাই? ট্রেনিং সেন্টারে যাও। সন্ধ্যায় ক্লাস আছে। মাসে ২,০০০ টাকা লাগবে গি। সোহেল ভাবল। ২,০০০ টাকা অনেক। কিন্তু এটা বিনিয়োগ। ভবিষ্যতের জন্য। সে একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হল। সপ্তাহে ৩ দিন, সন্ধ্যা ৭:৩০ থেকে রাত ৯টা পর্যন্ত ক্লাস। কম্পিউটারের বেসিক, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ইন্টারনেট ব্যবহার। একদিন অফিস থেকে ফেরার সময় সোহেল একটা দোকানে চা খেতে গেল। দোকানের পাশেই একটা ছোট্ট মুদি দোকান। সেখানে একটা মেয়ে বসে আছে। বয়স হবে ২০-এর কাছাকাছি।
সাদাসিধে চেহারা, সাদা শাড়ি পরা, কিন্তু চোখে এক ধরনের দৃঢ়তা। ভাইজা, এক প্যাকেট বিস্কুট দেন কি? সোহেল বলল। মেয়েটা বিস্কুট দিল। 20 টাকা। সোহেল টাকা দিয়ে যাচ্ছিল, হঠাৎ মেয়েটা বলল, আপনি নতুন এসেছেন এই এলাকায়, তাই না? হ্যাঁ। 3 মাস হল। কিভাবে বুঝলেন? আপনার চেহারা দেখেই বোঝা যায়। এখনও গ্রামের ছোঁয়া আছে। আর আপনি প্রতিদিন এই পথ দিয়ে যান। দেখেছি কি? মেয়েটা হাসল। সোহেলও হেসে ফেল। আপনি খুব পর্যবেক্ষক মনে হচ্ছে গি। জীবনে অনেক কিছু দেখেছি। তাই মানুষকে চিনতে শিখেছি গি। আপনার নাম? মিনা। এই দোকান আমার বাবার। উনি অসুস্থ, তাই আমি দেখছি গু। সেদিন থেকে সোহেল প্রায়ই সেই দোকানে যেতে শুরু করল। মিনার সাথে গল্প করত। ধীরে ধীরে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হল। মিনাও তার জীবনের গল্প বলল। মিনার মা মারা গেছেন যখন সে মাত্র 7 বছরের। বাবা আব্দুল হামিদ একা হাতে মিনাকে বড় করেছেন। মুদি দোকান দিয়ে সংসার চালান। মিনা কলেজে পড়ে, অনার্স 2nd ইয়ার। সকালে কলেজে যায়, দুপুরে ফিরে এসে দোকান সামলায়। বাবার হার্টের সমস্যা আছে, তাই ভারী কাজ করতে পারেন না। তোমার স্বপ্ন কি? একদিন সোহেল জিজ্ঞেস করল। গ্র্যাজুয়েশন শেষ করে একটা ভালো চাকরি করব। তারপর বাবাকে ভালো চিকিৎসা করাব। তুমি? আমিও চাকরি করে পরিবারকে ভালোভাবে দেখভাল করতে চাই। মা আর বোনকে নিয়ে শহরে আনব একদিন গু। দুজনেই নিজেদের স্বপ্নের কথা বলতে গিয়ে বুঝল তাদের স্বপ্ন অনেকটা একই রকম। 5ম অধ্যায়, বিপদ। 6 মাস কেটে গেল। সোহেল এখন আলী সাহেবের খুব প্রিয় কর্মচারী। সে শুধু চা বিস্কুট দেওয়ার কাজই করে না, এখন কম্পিউটারেও কিছু কাজ শিখেছে। ছোটখাটো টাইপিং, ডেটা এন্ট্রি এসব করতে পারে। আলী সাহেব খুশি হয়ে তার বেতন বাড়িয়ে 8,000 টাকা করে দিয়েছেন। একদিন রাতে সোহেল অফিস থেকে ফিরছিল। সেদিন একটু দেরি হয়ে গেছে। রাত প্রায় 9টা। সাধারণত সোহেল সন্ধ্যা 7:30টায় ফিরে। কিন্তু সেদিন অফিসে একটা জরুরি কাজ ছিল। বাস থেকে নেমে সোহেল বাড়ির দিকে হাঁটছিল। হঠাৎ একটা অন্ধকার গলিতে 3 জন লোক তাকে ঘিরে ধরল। তাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছিল ভালো উদ্দেশ্য নিয়ে আসেনি। টাকা দে তাড়াতাড়ি, একজন বলল। তার হাতে একটা ছুরি। সোহেল ভয় পেয়ে গেল। ভাই, আমার কাছে খুব কম টাকা আছে গি। যা আছে দে। তাড়াতাড়ি করো। সোহেল কাঁপতে কাঁপতে তার পকেট থেকে 5 টাকা বের করে দিল। এই টাকা দিয়ে সে বাজার করবে ভেবেছিল। কিন্তু ছিনতাইকারীরা সন্তুষ্ট হল না। শুধু 5 টাকা? তোর ব্যাগে কি আছে? তারা সোহেলের ব্যাগ কেড়ে নিল। ব্যাগে ছিল তার মোবাইল, কম্পিউটার ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট আর কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। না ভাই, ব্যাগটা ফেরত দেন। ওতে আমার জরুরি জিনিস আছে। মোবাইল নিয়ে নেন, কিন্তু ব্যাগটা দেন গু। কিন্তু ওরা শুনল না। একজন সোহেলকে জোরে ধাক্কা দিল। সোহেল পড়ে গেল। মাথা রাস্তার কংক্রিটে ধাক্কা লেগে গেল। রক্ত বের হল। 3 জন দৌড়ে পালিয়ে গেল। কিছুক্ষণ সোহেল অজ্ঞান হয়ে পড়ে রইল। তারপর ধীরে ধীরে জ্ঞান ফিরল। মাথায় প্রচণ্ড ব্যথা। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু মাথা ঘুরছিল। কোনোমতে একটা দেয়াল ধরে দাঁড়াল। একজন পথচারী তাকে দেখে থামল। কি হয়েছে ভাই? ছিনতাই হয়েছে গি। এসো, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সোহেল রাজি হল না। না, ঠিক আছি। বাড়ি যেতে পারব। সে কোনোমতে করিম মামার বাড়িতে পৌঁছাল। দরজা খুলেই সালমা আপা চিৎকার করে উঠলেন। ও আল্লাহ! কি হয়েছে? করিম মামা দৌড়ে এলেন। সোহেলকে ভেতরে নিয়ে গেলেন। তার মাথায় জল ঢেলে রক্ত পরিষ্কার করলেন। ক্ষতটা বেশ গভীর। হাসপাতালে যেতে হবে কি? করিম মামা বললেন। তারা একটা অটোরিকশা নিয়ে নিকটস্থ হাসপাতালে গেলেন। ডাক্তার সোহেলের মাথায় 3টা সেলাই দিলেন। বলল, 1 সপ্তাহ বিশ্রাম নিতে হবে। কোনো ভারী কাজ করা যাবে না। হাসপাতাল থেকে ফিরে সোহেল শুয়ে রইল। তার মনে হচ্ছিল সবকিছু শেষ হয়ে গেছে। মোবাইল চলে গেছে, গুরুত্বপূর্ণ কাগজপত্র চলে গেছে। এখন 1 সপ্তাহ অফিস করতে পারবে না। পরদিন সকালে করিম মামা আলী সাহেবকে ফোন করে সব জানালেন। আলী সাহেব বললেন, ঠিক আছে। সোহেল ভালো হয়ে এলে আসবে। চিন্তার কিছু নেই গি।
মিনা যখন এই খবর শুনল সে সন্ধ্যায় সোহেলকে দেখতে এল করিম মামার বাড়িতে। সাথে এনেছিল কিছু ফল। কি হয়েছিল? মিনা চিন্তিত গলায় জিজ্ঞেস করল। সোহেল সব বলল। মিনা রেগে গেল। এই শহরে এখন অনেক অপরাধ বেড়ে গেছে। পুলিশ কিছু করে না। তুমি পুলিশে রিপোর্ট করেছ? না। লাভ নেই। তবুও করা উচিত। তোমার মোবাইলটা হয়তো খুঁজে পাওয়া যাবে কি। করিম মামা সোহেলকে নিয়ে পুলিশ স্টেশনে গেলেন। জেনারেল ডায়েরি করলেন। কিন্তু পুলিশ খুব একটা আশা দিল না। দেখি কিছু করা যায় কিনা গু। সোহেল বুঝল মোবাইল আর ফিরবে না। সেই এক সপ্তাহ সোহেলের জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। সে শুধু শারীরিকভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি, মানসিকভাবেও ভেঙে পড়েছিল। প্রতিরাতে দুঃস্বপ্ন দেখত। সেই ৩ জন ছিনতাইকারীর মুখ ভুলতে পারছিল না। মিনা প্রায় প্রতিদিন আসত। তাকে সাহস দিত। তুমি হাল ছেড়ো না সোহেল। জীবনে এরকম খারাপ সময় আসে। কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল বীরত্ব। সোহেলের মা গ্রাম থেকে ফোন করতেন। করিম মামার মোবাইল থেকে। তুই ভালো আছিস তো? সোহেল মাকে সব সত্যি বলেনি। শুধু বলেছে, হ্যাঁ মা, ভালো আছি। একটু জ্বর হয়েছিল। এখন ভালো। ১ সপ্তাহ পর সোহেল আবার অফিসে গেল। আলী সাহেব তাকে দেখে খুশি হলেন। কেমন আছো? ভালো আছি স্যার। ঠিক আছে। তবে প্রথম কয়েকদিন হালকা কাজ করবে গু। সোহেল আবার কাজে মন দিল। কিন্তু একটা জিনিস তাকে খুব কষ্ট দিচ্ছিল, তার মোবাইল নেই। মায়ের সাথে কথা বলতে পারছে না নিয়মিত। করিম মামার মোবাইল চাইতে সংকোচ লাগে। একদিন জাহিদ ভাই তাকে ডাকলেন। সোহেল, আমার একটা পুরনো মোবাইল আছে। তুমি ব্যবহার করো? না ভাই, আমি নাও। আমার কাজে লাগছে না। তুমি রাখো গু। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ ভাই। মোবাইল পেয়ে সোহেল প্রথমেই মাকে ফোন করল। মা খুব খুশি হলেন। এতদিন ফোন করিসনি কেন? মা, মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল। নতুন নিয়েছি। মায়ের গলায় স্বস্তি ফুটে উঠল। ৬ষ্ঠ অধ্যায়, নতুন সুযোগ। আরও ৩ মাস কেটে গেল। সোহেল পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তার জীবন আবার স্বাভাবিক হয়ে এসেছে। সে এখন কম্পিউটার ট্রেনিং শেষ করেছে। সার্টিফিকেট পেয়েছে। কিন্তু একটা ঘটনা তার জীবনে বড় পরিবর্তন নিয়ে এল। একদিন সকালে আলী সাহেব তাকে ডাকলেন। সোহেল, বসো। সোহেল বসল। মনে একটু ভয় লাগছিল। আলী সাহেব কি তাকে বকবেন? সোহেল, তুমি তো এখন কম্পিউটার চালাতে পারো? জি স্যার, একটু একটু শিখেছি। ভালো। আমি তোমার কাজ দেখছি। তুমি খুব পরিশ্রমী আর সৎ। আমাদের কোম্পানিতে এরকম মানুষের দরকার গু। সোহেল কিছু বুঝতে পারছিল না। আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। আমাদের কোম্পানি একটা ট্রেনিং প্রোগ্রাম চালু করছে নতুন কর্মচারীদের জন্য। ৬ মাসের কোর্স। কম্পিউটার অ্যাকাউন্টিং, ভবন নির্মাণের হিসাব নিকাশ, প্রজেক্ট ম্যানেজমেন্ট সব শিখবে। কোম্পানি সব খরচ দেবে। ট্রেনিংয়ের সময় তোমার বেতনও চলবে। রাজি আছো? সোহেল বিশ্বাস করতে পারছিল না। স্যার, সত্যি? আমাকে এত বড় সুযোগ দিচ্ছেন? হ্যাঁ। তুমি ভালো ছেলে, পরিশ্রমী। আমি তোমাকে এগিয়ে দিতে চাই। ভবিষ্যতে তুমি এই কোম্পানির একজন গুরুত্বপূর্ণ কর্মচারী হবে। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ স্যার। আমি কঠোর পরিশ্রম করব। আমি জানি। সেদিন সন্ধ্যায় সোহেল মিনার দোকানে গেল। মিনাকে খবরটা দিল। মিনা খুব খুশি হল। তার চোখে জল এসে গেল। তুমি পারবে সোহেল। আমি জানি। সোহেল তার মা আর বোনকেও ফোন করে খবরটা দিল। মা কাঁদতে লাগলেন। তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। ট্রেনিং শুরু হলো পরের মাস থেকে। প্রতিদিন সকালে ৩ ঘন্টা ক্লাস, তারপর বাকি সময় অফিসের কাজ। ক্লাসে ৫ জন নতুন কর্মচারী। সবাই তরুণ, উৎসাহী। শিক্ষক ছিলেন একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার। নাম রহিম স্যার। তিনি খুব ভালোভাবে সব কিছু বুঝাতেন। কম্পিউটার অ্যাকাউন্টিং, এক্সেলে জটিল ক্যালকুলেশন, প্রজেক্টের বাজেট তৈরি, সময় ব্যবস্থাপনা সব। সোহেল পুরো মনোযোগ দিয়ে শিখতে লাগল।
সন্ধ্যায় বাড়ি ফিরে প্র্যাকটিস করত। করিম মামার ছেলের কাছ থেকে একটা ল্যাপটপ ধার নিত কখনো কখনো। 6 মাস পরে ট্রেনিং শেষ হল। সবাই সার্টিফিকেট পেল। আলী সাহেব একটা অনুষ্ঠান করলেন। সোহেল সেরা পারফর্মার হিসেবে একটা বিশেষ পুরস্কার পেল, 5,000 টাকা বোনাস। আলী সাহেব ঘোষণা করলেন, সোহেল, আজ থেকে তুমি আমাদের জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। তোমার বেতন 15,000 টাকা গু। সোহেল অবাক হয়ে গেল। 8,000 থেকে 15,000, প্রায় দ্বিগুণ। সেদিন রাতে সোহেল ঘুমাতেই পারল না। খুশিতে, উত্তেজনায় তার চোখে ঘুম নেই। সে ভাবল তার জীবন কিভাবে বদলে যাচ্ছে। 2 বছর আগে যে রিকশা চালাত, আজ সে একটা নামকরা কোম্পানির অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। 7ম অধ্যায়, প্রেম ও প্রস্তাব। 1.5 বছর হয়ে গেল সোহেলের চট্টগ্রাম আসার। সে এখন একজন সফল যুবক। তার মা গ্রামে খুব খুশি। প্রতি মাসে সোহেল 10,000 টাকা পাঠায়। ছোট বোন ঋতু এখন কলেজে ভর্তি হয়েছে সোহেলের পাঠানো টাকায়। মায়ের চিকিৎসাও ভালোভাবে হচ্ছে। মিনার সাথে সোহেলের সম্পর্ক এখন আর শুধু বন্ধুত্ব নয়। দুজন দুজনকে ভালোবাসে। কিন্তু কেউ কাউকে সরাসরি বলার সাহস পায়নি। প্রতিদিন দেখা হয়, গল্প হয়, কিন্তু সেই একটা কথা বলা হয়ে ওঠে না। একদিন শুক্রবার ছুটির দিন। সোহেল মিনাকে বলল, আজ কি একটু ঘুরতে যাবে? কোথায়? পতেঙ্গা বিচ। তুমি কি কখনো গেছ? না। কিন্তু আমার দোকান গ। শুক্রবার। তোমার বাবা সামলাবে গ। মিনা রাজি হয়ে গেল। দুপুরে দুজনে বাস নিয়ে পতেঙ্গা গেল। সমুদ্র দেখে মিনা অবাক হয়ে গেল। কি সুন্দর! দুজনে বালিতে বসল। ঢেউয়ের শব্দ শুনতে শুনতে গল্প করছিল। হঠাৎ সোহেল বলল, মিনা, তোমার সাথে কিছু বলার ছিল। বলো। সোহেল একটা লম্বা শ্বাস নিল। তুমি জানো, আমি তোমাকে ভালোবাসি। মিনা হাসল। তার চোখ ভিজে গেল। জানি। আমিও তোমাকে ভালোবাসি, সোহেল গু। সোহেল অবাক হয়ে গেল। সত্যি? হ্যাঁ। অনেকদিন ধরেই জানি। তুমি আমার জীবনে এসে সব কিছু বদলে দিয়েছ। তোমার সাথে থাকলে আমার মনে হয় আমি যে কোনো কিছু করতে পারব গু। দুজনে কিছুক্ষণ চুপ করে বসে রইল। সমুদ্রের ঢেউ এসে পায়ে লাগছিল। সূর্য পশ্চিমে ঢলে পড়ছে। আকাশ লালকুমলা হয়ে গেছে। কিন্তু আমার বাবার সাথে কথা বলতে হবে, কি মিনা বলল। আমি তৈরি। যখন বলবে তখন বলবো। পরের সপ্তাহে সোহেল মিনার বাবার সাথে কথা বলল। আব্দুল হামিদ সাহেব প্রথমে একটু দ্বিধা করলেন। তুমি কোনো পরিবারের ছেলে? তোমার বাবা কি করতেন? সোহেল সব সত্যি বলল। তার বাবা ছিলেন স্কুল শিক্ষক। মারা গেছেন 10 বছর আগে। মা গ্রামে থাকেন। ছোট বোন কলেজে পড়ে। তুমি নিজে কি করো? আমি আলামিন কনস্ট্রাকশন কোম্পানিতে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। মাসে 15,000 টাকা বেতন। আব্দুল হামিদ সাহেব ভাবলেন। তারপর বললেন, দেখো, মিনা আমার একমাত্র সন্তান। তার মা নেই। আমি একা তাকে বড় করেছি। আমি চাই মিনা একজন ভালো ছেলের সাথে বিয়ে হোক। তুমি দেখতে ভালো ছেলে মনে হচ্ছে। কিন্তু আমাকে তোমার মায়ের সাথে দেখা করতে হবে। তোমার পরিবারকে জানতে হবে। জি আঙ্কেল। আমি ব্যবস্থা করছি। সোহেল খুশিতে আটখানা। সে সেদিন রাতেই তার মাকে ফোন করল। মাকে সব বলল। মা প্রথমে অবাক হলেন। তারপর খুশি হলেন। মিনা মেয়েটা কেমন? খুব ভালো, মা। তুমি দেখলে পছন্দ করবে। ঠিক আছে। আমি আর ঋতু আসছি চট্টগ্রাম। 2 সপ্তাহ পর সোহেলের মা আর বোন চট্টগ্রাম এলো। সোহেল তাদের নিয়ে মিনার বাড়িতে গেল। 2 পরিবার একসাথে বসল। মিনার বাবা সোহেলের মাকে দেখে খুশি হলেন। সোহেলের মা সহজ সরল ভদ্রমহিলা। আপনার ছেলে খুব ভালো। মিনা তাকে পছন্দ করে। আমিও রাজি গো, আব্দুল হামিদ সাহেব বললেন। আমার সোহেল সৎ ছেলে। মিনাকে খুব ভালোবাসে। আমি জানি ও মিনাকে সুখে রাখবে। কি সোহেলের মা বললেন। বিয়ের তারিখ ঠিক হল। 3 মাস পর। এই 3 মাসে সোহেল যথেষ্ট টাকা জমাবে। বিয়ে হবে সাদামাটা কিন্তু সুন্দর। 8ম অধ্যায়, নতুন পথ। 3 মাস কেটে গেল দ্রুত। সোহেল প্রতিদিন কঠোর পরিশ্রম করছিল।
অফিসে তার কাজের প্রশংসা হচ্ছে। আলী সাহেব তাকে এখন ছোটখাটো প্রজেক্টের হিসাব দেখতে দিচ্ছেন। সোহেল তার সঞ্চিত টাকা দিয়ে বিয়ের আয়োজন করল। বিয়ে হল মিনার বাড়ির কাছের একটা কমিউনিটি সেন্টারে। খুব বেশি লোক আসেনি। দুই পরিবারের আত্মীয় স্বজন আর অফিসের কয়েকজন সহকর্মী। কিন্তু অনুষ্ঠান ছিল খুব সুন্দর। সোহেল যখন মিনাকে বিয়ের পোশাকে দেখল, তার মনে হল পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে সে। লাল শাড়ি পরা, মুখে হালকা মেকআপ, কিন্তু তার স্বাভাবিক সৌন্দর্য ছিল আসল। বিয়ের পর সোহেল একটা ছোট্ট ফ্ল্যাট ভাড়া নিল। 2 রুমের ফ্ল্যাট, মাসে ভাড়া 5,000 টাকা। মিনা এখনও তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আরও 1 বছর বাকি গ্র্যাজুয়েশন শেষ হতে। সোহেলের মা আর বোন গ্রামে ফিরে গেল। মা বলে গেলেন, সোহেল, মিনাকে ভালো রাখিস। মেয়েরা অনেক ত্যাগ করে সংসার করতে গু। জানি মা গু। নতুন জীবন শুরু হল। সোহেল সকালে অফিসে যায়, সন্ধ্যায় ফেরে। মিনা সকালে কলেজে যায়, দুপুরে ফিরে রান্না করে, ঘর গোছায়। সন্ধ্যায় দুজনে একসাথে বসে পড়াশোনা করে, গল্প করে, টিভি দেখে। জীবন সুন্দর ছিল। কিন্তু চ্যালেঞ্জও ছিল। মাসিক খরচ, ভাড়া 5,000, বাজার 3,000, বিদ্যুৎ গ্যাস 1,000, মায়ের জন্য 5,000, মিনার কলেজের খরচ 1,200। মোট প্রায় 14,000 টাকা। বাঁচত মাত্র 1,000 খানেক। কিন্তু সোহেল হাল ছাড়ল না। সে সন্ধ্যায় একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারে পার্ট টাইম পড়ানো শুরু করল। সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে। এতে মাসে আরও 3,000 টাকা আসতে লাগল। মিনাও বসে থাকল না। সে বাড়িতে বসে কয়েকজন স্কুলের ছাত্রছাত্রীকে টিউশন পড়াতে শুরু করল। মাসে 2,000 টাকা আয়। এভাবে কেটে গেল 6 মাস। দুজন মিলে পরিবার চালাচ্ছে, স্বপ্ন দেখছে। একদিন সোহেল বলল, মিনা, আমি একটা নতুন স্বপ্ন দেখছি গু। কি? আমি নিজে একটা ছোট্ট কনস্ট্রাকশন কোম্পানি খুলতে চাই। ছোট ছোট প্রজেক্ট নেব। বাড়ি মেরামত, ছোট বিল্ডিং বানানো, এসব। তোমার কি যথেষ্ট অভিজ্ঞতা আছে? আছে। আমি 2 বছর ধরে এই কাজের সাথে জড়িত। অনেক কিছু শিখেছি। আর আলী সাহেবও আমাকে সাহায্য করবেন গু। কিন্তু টাকা কোথায়? কোম্পানি খুলতে তো অনেক টাকা লাগবে গি। আমি জমাচ্ছি। আরও 1 বছর কাজ করব। তারপর চেষ্টা করব। মিনা তাকে সমর্থন দিল। তুমি পারবে। তোমার মধ্যে সেই শক্তি আছে গি। 9ম অধ্যায়, চ্যালেঞ্জের সময়। কিন্তু ভাগ্য সবসময় অনুকূলে থাকে না। সোহেল যখন স্বপ্ন দেখছিল নিজের কোম্পানি খোলার, তখনই একটা বড় সমস্যা এল। আলী সাহেবের কোম্পানি একটা বড় প্রজেক্ট পেয়েছিল। একটা 10তলা বিল্ডিং বানানোর কাজ। কিন্তু প্রজেক্টের প্রধান ইনভেস্টর হঠাৎ পালিয়ে গেল। তিনি কোম্পানির কাছ থেকে প্রায় 50 লাখ টাকা নিয়ে গেছেন, কিন্তু কাজ শেষ হয়নি। কোম্পানি বড় ক্ষতির মুখে পড়ল। আলী সাহেব অনেক কর্মচারীকে ছাঁটাই করতে বাধ্য হলেন। প্রায় 10 জনকে চাকরি থেকে বাদ দিলেন। বাকিদের বেতন কমাতে হল। সোহেলকে আলী সাহেব ডেকে বললেন, সোহেল, আমি তোমাকে রাখতে চাই। তুমি বিশ্বস্ত কর্মচারী। কিন্তু তোমার বেতন কমাতে হবে। 15,000 থেকে 10,000। সোহেল মনে মনে চিন্তায় পড়ে গেল। 10,000 টাকায় সংসার চলবে কিভাবে? মায়ের খরচ, ভাড়া, বাজার, সব মিলিয়ে তো 14,000 টাকা লাগে। কিন্তু সে কিছু বলল না। ঠিক আছে স্যার। বাড়ি ফিরে সোহেল মিনাকে সব বলল। মিনা চিন্তিত হয়ে গেল। এখন কি হবে? চিন্তা করো না। আমি পার্ট টাইম টিউশনির সময় বাড়াব। আর তুমিও বেশি করে টিউশন নাও। কিন্তু আমার তো পড়াশোনাও আছে গি। জানি। কিন্তু এখন এটাই করতে হবে গু। সোহেল সন্ধ্যায় আরও 2টো জায়গায় পার্ট টাইম কাজ খুঁজল। একটা দোকানের সন্ধ্যায় হিসাব দেখার কাজ পেল। মাসে 2,000 টাকা। আরেকটা জায়গায় সপ্তাহান্তে কম্পিউটার রিপেয়ারের কাজ পেল। মাসে 1,500 টাকা। মিনাও 3 জন নতুন স্টুডেন্ট নিল টিউশনে। তার আয় বাড়ল 2,000 থেকে 3,500-এ। কঠিন সময় ছিল। সোহেল সকাল 8টায় অফিসে যেত, সন্ধ্যা 6টায় ফিরত। তারপর একটু বিশ্রাম নিয়ে 7:30টায় বের হতো পার্ট টাইম কাজে। রাত 10টায় বাড়ি ফিরত। রবি সোমবার কম্পিউটার রিপেয়ারের কাজ। মিনাও সকালে কলেজে যেত, দুপুরে ফিরে রান্না করত, তারপর বিকেলে টিউশন পড়াত। রাতে খাওয়া দাওয়ার পর পড়াশোনা করত। দুজনেরই শরীর খারাপ হতে শুরু করল।
সোহেল একদিন অফিসে অজ্ঞান হয়ে পড়ে গেল। ডাক্তার দেখাতে নিয়ে গেল। ডাক্তার বলল অতিরিক্ত পরিশ্রম, শরীরে পুষ্টির অভাব, ঠিকমতো খাচ্ছেন না মনে হচ্ছে ঘি। সত্যি কথা, খরচ বাঁচাতে সোহেল আর মিনা অনেক সময় কম খেত। মাংস মাছ কিনত সপ্তাহে একদিন, বাকি সময় শাকসবজি ডাল। মিনা সোহেলকে বলল, আর নয় সোহেল, তুমি এভাবে নিজেকে শেষ করে ফেলছ। আমার পড়াশোনা বন্ধ করে দিই, আমি ফুল টাইম চাকরি করি গিয়ে। না, সোহেল জোর দিয়ে বলল, তোমার পড়াশোনা বন্ধ হবে না, আরও মাত্র 6 মাস বাকি, তুমি গ্রাজুয়েট হবেই গু। কিন্তু তুমি আমি ঠিক হয়ে যাব, চিন্তা করো না গে। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হল যখন সোহেলের মায়ের অসুখ হল। হার্টের সমস্যা, হাসপাতালে ভর্তি করতে হল। খরচ 50,000 টাকা। সোহেলের হাতে এত টাকা কোথায়? সে করিম মামার কাছে ধার চাইল। করিম মামা 20,000 টাকা দিলেন। বাকি 30,000 টাকা সোহেল একটা এনজিও থেকে ঋণ নিল। সুদের হার মাসে 2%। মায়ের চিকিৎসা হল, তিনি সুস্থ হয়ে গেলেন। কিন্তু সোহেল এখন ঋণের বোঝায় পড়ে গেল। প্রতি মাসে 3,000 টাকা করে কিস্তি দিতে হবে। সেই রাতে সোহেল আর মিনা বিছানায় শুয়ে কথা বলছিল। সোহেল বলল, মিনা, আমি মনে হয় ভুল করেছি। শহরে এসে বিয়ে করে তোমাকে কষ্টে ফেলেছি গু। মিনা তার হাত ধরল। না সোহেল, তুমি ভুল করনি। জীবনে এরকম খারাপ সময় আসে, কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল শক্তি। আমরা একসাথে আছি, একসাথে থাকব, সব কিছু ঠিক হয়ে যাবে। মিনার কথায় সোহেল একটু সাহস পেল। হ্যাঁ, হাল ছাড়া যাবে না। 10ম অধ্যায়, আলোর দিকে। 3 মাস পরে পরিস্থিতি একটু ভালো হতে শুরু করল। আলী সাহেবের কোম্পানি একটা নতুন প্রজেক্ট পেল, একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। কোম্পানি আবার স্থিতিশীল হতে শুরু করল। আলী সাহেব সোহেলকে ডেকে বললেন, সোহেল, আমি তোমার কঠোর পরিশ্রম দেখেছি। খারাপ সময়েও তুমি কোম্পানি ছেড়ে যাওনি। আমি কৃতজ্ঞ। আজ থেকে তোমার বেতন আবার 15,000 টাকা গু। সোহেল খুশি হয়ে গেল। ধন্যবাদ স্যার। মিনাও গ্রাজুয়েশন শেষ করল, ভালো ফলাফল করল। সে এখন চাকরি খুঁজছে। একদিন মিনা একটা প্রাইভেট স্কুলে শিক্ষিকার ইন্টারভিউ দিতে গেল। ইন্টারভিউ ভালো হল, তাকে নিযোগ দেওয়া হল। বেতন 12,000 টাকা। সেদিন সন্ধ্যায় দুজনে মিলে একটা ছোট্ট পার্টি করল। একটা বিরিয়ানি কিনল, কোমল পানীয় কিনল। দুজনে মিলে খেল। আমরা পেরেছি সোহেল, মিনা বলল। হ্যাঁ, আমরা পেরেছি গু। এখন দুজনের মিলিয়ে আয় 27,000 টাকা। খরচ চালানোর পর প্রায় 10,000 টাকা বাঁচে। সোহেল এই টাকা দিয়ে লেন শোধ করতে শুরু করল। পার্ট টাইম কাজগুলো ছেড়ে দিল। শরীরের যত্ন নেওয়া শুরু করল। আরও 6 মাস পরে সোহেলের কাছে একটা বড় সুযোগ এল। আলী সাহেব একদিন তাকে ডাকলেন। সোহেল, তুমি কি নিজের ব্যবসা করতে চাও? স্যার, আমি তোমাকে একটা ছোট্ট প্রজেক্ট দিতে চাই। একটা 3 তলা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন। তুমি ম্যানেজ করবে, আমি শুধু সুপারভাইজ করব। লাভের 50% তোমার গু। সোহেল ভাবল, এটা একটা বড় সুযোগ, কিন্তু ঝুঁকিও আছে। যদি কাজটা ভালোভাবে না হয়? স্যার, আমি চেষ্টা করব। কিন্তু যদি ভুল হয়? ভুল হবে না, আমি তোমার উপর বিশ্বাস রাখছি। তুমি পারবে গু। সোহেল রাজি হয়ে গেল। এই প্রজেক্ট তার জীবনে টার্নিং পয়েন্ট হতে পারে। 11 অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। পরের 6 মাস সোহেল খুব কঠোর পরিশ্রম করল। প্রজেক্টটা ম্যানেজ করা সহজ ছিল না। শ্রমিক নিযোগ, ম্যাটেরিয়াল কেনা, কাজের তদারকি, সময়মতো কাজ শেষ করা, সব দায়িত্ব তার। প্রথম 2 মাস খুব চাপের মধ্যে গেল। একদিন একজন শ্রমিক কাজ করতে গিয়ে আহত হল। সোহেল তাকে হাসপাতালে নিয়ে গেল, তার চিকিৎসার খরচ দিল। এতে প্রজেক্টের বাজেট একটু বাড়ল, কিন্তু সোহেল জানত এটা করা দরকার। আরেকদিন ভুল ম্যাটেরিয়াল ডেলিভারি হল। সোহেল সেগুলো ফেরত পাঠাল, সঠিক জিনিস আনাল। এতে 3 দিন দেরি হল, কিন্তু কাজের মান ঠিক রইল। মিনা তাকে সবসময় সাপোর্ট করছিল। সে এখন চাকরিতে স্থিতিশীল। স্কুলের বাচ্চারা তাকে পছন্দ করে। প্রিন্সিপাল তার কাজে খুশি।
প্রজেক্ট শেষ হল 6 মাসে। সময়মতো বাজেটের মধ্যে। বিল্ডিংয়ের মালিক খুব খুশি হলেন। তিনি আলী সাহেবকে ধন্যবাদ দিলেন। আলী সাহেব বললেন, ধন্যবাদ আমাকে না, এই ছেলেকে দিন। সোহেল পুরো প্রজেক্ট ম্যানেজ করেছে। প্রজেক্ট থেকে মোট লাভ হল 3 লাখ টাকা। সোহেল পেল 1.5 লাখ টাকা। তার জীবনে এত টাকা এই প্রথম। সে করিম মামার ঋণ শোধ করল। এনজিওর বাকি ঋণ শোধ করল। তারপর তার মাকে 50,000 টাকা পাঠাল। মা দিয়ে গ্রামের বাড়িটা একটু মেরামত করাল, বোন ঋতুর জন্য একটা ল্যাপটপ কিনল। বাকি টাকা দিয়ে সোহেল একটা ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখল ভবিষ্যতের জন্য। আলী সাহেব সোহেলকে আরও 2টো প্রজেক্ট দিলেন। এবার একটু বড়। সোহেল আত্মবিশ্বাসের সাথে সেগুলোও শেষ করল। 2 বছর পরে সোহেল সিদ্ধান্ত নিল, এবার নিজের কোম্পানি খোলার সময় এসেছে। দ্বাদশ অধ্যায়, নতুন শুরু। সোহেল তার সব জমানো টাকা দিয়ে একটা ছোট্ট অফিস ভাড়া নিল। 2 রুমের অফিস। একটা রুমে কাজের জায়গা, আরেকটায় ছোট্ট মিটিং রুম। অফিসের সামনে একটা বোর্ড লাগাল, সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। মিনা তাকে সাহায্য করছিল। সে অফিসের অ্যাকাউন্টস দেখত সন্ধ্যায় স্কুল থেকে ফিরে। দুজন মিলে একটা টিম। প্রথমে ছোট ছোট কাজ নিল। বাড়ি মেরামত, দোকান সংস্কার, ছোট বিল্ডিং কনস্ট্রাকশন। কাজের মান ভালো রাখার চেষ্টা করল। সময়মতো শেষ করল। দাম ন্যায্য রাখল। ধীরে ধীরে সোহেলের সুনাম ছড়িয়ে পড়ল। মানুষ তাকে বিশ্বাস করত। তার কাছে নতুন নতুন কাজ আসতে লাগল। প্রথম বছর খুব কষ্ট হল। কখনো লাভ হতো, কখনো লস। কিন্তু সোহেল থেমে থাকল না। সে শিখতে লাগল ব্যবসা কিভাবে চালাতে হয়। দ্বিতীয় বছরে পরিস্থিতি ভালো হল। সোহেল এখন 3 জন স্থায়ী কর্মচারী নিযোগ দিল। একজন ইঞ্জিনিয়ার, একজন সুপারভাইজার, একজন অফিস সহায়ক। তৃতীয় বছরে একটা বড় প্রজেক্ট পেল। একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। 5 তলা বিল্ডিং। সোহেল পুরো মনোযোগ দিয়ে কাজটা করল। শ্রমিকদের ভালো বেতন দিল, ভালো ম্যাটেরিয়াল ব্যবহার করল, সময়মতো কাজ শেষ করল। স্কুল কর্তৃপক্ষ খুব খুশি হল। তারা সোহেলের কাজের প্রশংসা করল। এই প্রজেক্ট থেকে সোহেল প্রায় 5 লাখ টাকা লাভ করল। এই টাকা দিয়ে সে আরও ভালো একটা অফিস নিল। আরও কর্মচারী নিযোগ দিল। এখন তার কোম্পানিতে 10 জন স্থায়ী কর্মচারী। প্রজেক্ট অনুযায়ী আরও শ্রমিক নিযোগ দেওয়া হয়। ত্রয়োদশ অধ্যায়, পরিবার। এদিকে সোহেল আর মিনার সংসারেও খুশির খবর এল। মিনা গর্ভবতী। 9 মাস পর তাদের একটা মেয়ে হল। নাম রাখল সারা। সারা যখন জন্মাল, সোহেলের মা আর বোন চট্টগ্রামে এল। মা 1 মাস থেকে গেলেন। মিনাকে সাহায্য করলেন। সোহেল এখন একটা বড় ফ্ল্যাট ভাড়া নিয়েছে। 3 রুমের ফ্ল্যাট। একটা রুমে সোহেল, মিনা, একটায় সারা, আরেকটায় অতিথি রুম। মায়ের জন্য সোহেল সিদ্ধান্ত নিল তাকে চট্টগ্রামে নিয়ে আসবে। গ্রামে একা থাকা ঠিক না। কিন্তু মা রাজি হলেন না। না বাবা, আমি গ্রামেই থাকব। এখানে আমার পরিচিত মানুষ আছে। তোর বোনকে নিয়ে যা। ও ঢাকায় পড়ছে, চট্টগ্রামে এনে ভালো কোথাও ভর্তি করিয়ে দেগি। সোহেল তাই করল। ঋতুকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিল। ঋতু এখন সোহেলের ফ্ল্যাটে থাকে, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সোহেলের মনে হল তার জীবন এখন পরিপূর্ণ। স্ত্রী, মেয়ে, বোন সবাই তার কাছে। ব্যবসা ভালো চলছে। মা গ্রামে সুখে আছেন। চতুর্দশ অধ্যায়, সফলতার শিখরে। 5 বছর কেটে গেল। সোহেল এখন একজন সফল উদ্যোক্তা। তার কোম্পানি কি সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট এখন চট্টগ্রামে বেশ পরিচিত। প্রায় 30 জন কর্মচারী তার অধীনে কাজ করে। সোহেল এখন শুধু ছোট প্রজেক্ট করে না, বড় বড় প্রজেক্টও করে। একটা 8 তলা বিজনেস কমপ্লেক্স বানানোর কাজ পেয়েছে। একটা হাসপাতাল বিল্ডিং বানাচ্ছে। মিনা এখনও স্কুলে পড়ায়। সে এখন ভাইস প্রিন্সিপাল। সাথে সোহেলের কোম্পানির অ্যাকাউন্টস ম্যানেজার। 2 জন মিলে ব্যবসা চালা। সারা এখন 4 বছরের। স্কুলে ভর্তি হয়েছে। খুব চালাক মেয়ে। ঋতু বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হয়ে একটা ব্যাংকে চাকরি পেয়েছে। একদিন আলী সাহেব